অনেক মানুষ এটাই বিশ্বাস করেন যে পূর্বজন্ম বলে নাকি কিছুই হয় না, কিন্তু এমনও অনেক মানুষ আছেন যাদের জীবনে এই পূর্বজন্ম ব্যাপারটা খুবই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাদের বর্তমান জীবন পূর্বজন্মের জীবনের সাথে কোথাও যেন এক সুতোয় বেঁধে থাকে। আর এরকমই একটা সত্যি ঘটনা আজ আমি এই এপিসোডে আপনাদের সামনে বলতে চলেছি। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনোরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় এই ঘটনাগুলো যদি আর 5টা সাধারণ মানুষ শুনতে পারেন তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ হয়ে উঠতে পারেন। আর একটা কথা বলবো, আপনারা যারা যারা ঘটনা পাঠাচ্ছেন তারা যদি ঘটনা সম্পর্কিত কোনো ছবি বা ছোট ভিডিও থাকে সেটাও কিন্তু পাঠিয়ে দিতে পারেন। আর আপনারা যারা শ্রোতা বন্ধুরা শুনছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে আপনারা প্লিজ আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমেই শেয়ার করতে পারেন। আর আমাদের চ্যানেলে যারা ঘটনা শুনছেন বা যারা ঘটনা পাঠাচ্ছেন তাদের কাছে বলবো, আপনারা প্লিজ আমাদের এই ভিডিওগুলোকে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। আপনাদের মতামত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে কিন্তু প্লিজ ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে আসাম থেকে একজন লিখে পাঠিয়েছেন এবং তিনি হচ্ছেন পেশায় একজন শল্য চিকিৎসক অর্থাৎ সার্জন। তো আমি এখানে এই ঘটনাটা বলার সময় ওনাকে আমি ডাক্তারবাবু বলে সম্বোধন করছি। উনি যে ইমেলটা করেছেন সেখানে উনি ওনার নিজের পরিচয় দিয়েছেন, কিন্তু উনি বলেছেন যেহেতু উনি একটা ডাক্তারি পেশার সাথে যুক্ত রয়েছেন, বহু জায়গায় বহু মানুষও ওনাকে চেনেন, তাই উনি চান না যে এই ঘটনাটা বলার সময় আমি ওনার আসল নামটা মেনশন করি। তো সেই জন্য আমি ওনার আসল নামটা রিভিল করছি না, পুরো ঘটনাটা আমি ওনাকে ডাক্তারবাবু বলেই সম্বোধন করছি। আর মূল ঘটনাটা বলার আগে আমি ঘটনা সম্পর্কিত কয়েকটা কথা বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে এবং আমারও বোঝাতে সুবিধা হবে। ওনার ছোটোবেলাটা মানে ক্লাস 4-5 অবধি ওনার কেটেছিল কলকাতায়। ডাক্তারবাবু ওনার বাবা মা আরও পুরো ফ্যামিলির সাথে কলকাতাতেই থাকতেন। তো কলকাতায় থাকার পরে ক্লাস যখন 5-এ উনি উঠলেন সেই সময় ওনার বাবা ট্রান্সফার হয়ে যায় এবং ট্রান্সফার হয়ে ওনারা আসামে শিফট হয়ে যান। এবার আসামে শিফট হওয়ার পরে আস্তে আস্তে ওনার কিন্তু ওখানেই পরবর্তী সময় বেড়ে ওঠা, পড়াশুনো সব কিছুই আসামে। তো প্রথম কিছুদিন ওনারা একটা বাড়িতে ভাড়া থাকতেন এবং তারপরে যখন ওনার বাবা মনস্থির করেন যে ওনারা আসামেই সেটেল করবেন, তো সেই জন্য ওনারা ওখানে একটা বাড়ি কিনে নেন এবং সেখানেই বসবাস শুরু করেন। ছোটোবেলাটা কিন্তু আর 5টা সাধারণ বাচ্চা যেভাবে ছোট থেকে বড় হয়, এই ডাক্তারবাবুরও ছোটোবেলাটা কিন্তু একদম সেম ছিল। উনি ছোটোবেলায় প্রচণ্ড দুরন্ত প্রকৃতির ছিলেন, পড়াশোনায় খুব বিশাল ভালো ছিলেন, ইন্টেলিজেন্ট ছিলেন তা নয়, কিন্তু পড়াশোনাটা উনি করতে ভালোবাসতেন। ছোটোবেলায় একদমই ওনার বাবা একটা জায়গায় চাকরি করতেন, ওনার মা গৃহবধূ ছিলেন এবং পরিবারটা কিন্তু বেশ হাসি খুশি একটা পরিবার। আর ছোট থেকে উনি কিন্তু খুব ভালো আঁকতে ভালোবাসতেন, মানে আঁকা নিয়ে ব্যাপারটা ওনার খুব ভালো লাগতো। উনি মানে আঁকা শিখতেনও এবং যতটুকু উনি আঁকা শিখতেন তার থেকেও বেশি ওনার আঁকার প্রতি একটা ঝোঁক ছিল। উনি যা ভালো লাগতো, উনি কিছু একটা হয়তো ভালো চোখের সামনে দৃশ্য দেখলেন তো উনি এঁকে ফেলতেন, মানে সেটা খাতার পিছনে, ইভেন কখনো কখনো উনি নাকি বইয়ের পিছনেও পেন্সিল দিয়ে দিয়ে আঁকতেন। তো যথারীতি বুঝতেই পারছেন বইয়ের মধ্যে যদি কেউ আঁকে তো অবশ্যই সেই বাচ্চাটিকে সবাই বকা দেবে।
তো এরকম নাকি উনি যেভাবে ইমেলে লিখেছেন আমি সেভাবেই আপনাদেরকে বলার চেষ্টা করছি। তো সেই জন্য নাকি উনি অনেক সময় টিচারদের কাছে, ওনার বাবা মায়ের কাছে কিন্তু বকা খেতেন যে এত ছবি আঁকার কী আছে, তুমি আঁকার জন্য তোমার নির্দিষ্ট যে খাতা রয়েছে, আঁকার খাতা, তুমি সেখানে ছবি আঁকো, এভাবে বইয়ের পিছনে, অঙ্ক খাতার পিছনে এভাবে এত ছবি আঁকাটা ঠিক না। তো ওনাকে একটু বকাবকি করতো। তো যাই হোক, তো এইভাবেই ওনার ছোট থেকে বড় হয়ে উঠছিলেন। এবার এখানে একটা কথা বলি, যেটা উনি লিখেছেন যে ওনার পরিবারে কিন্তু কেউ ডাক্তার নয়, ঠিক আছে, এবং ওনারও যে ছোটবেলা থেকে উনি ডাক্তার হবেন বা ডাক্তারই পড়বেন উনি, এই বিষয়ে কিন্তু ওনার কোনো আগে থেকে মনস্থিরতা ছিল না এবং কোনো প্ল্যানিংও ছিল না। মাধ্যমিক হয়, মাধ্যমিক উনি খুব ভালো রেজাল্ট করেন, উনি সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিকের জন্য পড়াশুনো শুরু করেন এবং এই সব কিছু কিন্তু একটা স্ট্রিম লাইনে চলছিল এবং ওনার জীবনটা একেবারেই যেরকম আর পাঁচটা বাচ্চা হয় ঠিক সেরকম। তখন অবধি কিন্তু ওনার পূর্বজন্ম কী বা উনি আগের জন্মে কী ছিলেন, কী ব্যাপার, কী বৃত্তান্ত, উনি কিছুই জানতেন না। আর এইসব বিষয়ে ওনার কোনো ধারণাও ছিল না, ঠিক আছে। এই ব্যাপারটা শুরু হয় কিন্তু ওই যে আমি বললাম যে ওনার আঁকার খুব একটা শখ ছিল। একটা দেখবেন কিছু কিছু বাচ্চার মধ্যে বা কিছু কিছু মানুষের মধ্যে বলা যেতে পারে বিশেষ বিশেষ কিছু গুণ থাকে। কিছু কিছু বাচ্চা হয়তো খুব ভালো ক্যালকুলেশন করতে পারে, খুব তাড়াতাড়ি করতে পারে, হয়তো ক্যালকুলেটরের থেকেও তাড়াতাড়ি। আমরা এরকম অনেক সময় টিভিতে দেখে থাকি বা শুনেও থাকি খবরে। বা দেখবেন কিছু কিছু বাচ্চার মধ্যে খুব এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট থাকে এবং দেখবেন যাদের মধ্যে এগুলো থাকে তাদেরকে কিন্তু মানে ওই বিষয়টাই তার বাড়ির লোক বলছে বলে বা তাকে সেটা শেখানো হচ্ছে বলে সে শিখতে পারছে সেটা কিন্তু নয়। সেই কোয়ালিটি যেটা থাকে সেটা দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেই মানুষটার খুব ইনহেরেন্ট হয়, মানে তার মধ্যে সেটা থাকে। সেটা কী করে এসছে, কোথা থেকে এসছে, সেটা কিন্তু বাড়ির লোকও বলতে পারে না। ঠিক সেই রকমই একটা গুণ যেটা ওই ডাক্তারবাবুর মধ্যে ছিল, সেটা হচ্ছে ছবি আঁকা। ছবি আঁকা বিষয়টা ওনার ভীষণ ভালো লাগতো। আর উনি কখন কী যে আঁকতেন, কেন আঁকতেন, উনি নিজেও বুঝতে পারতেন না। তো এইভাবে তো ছোট থেকে উনি বড় হয়েছেন। এবার যখন উনি মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করলেন, উচ্চ মাধ্যমিকে ভর্তি হলেন সায়েন্স নিয়ে, তো তখন থেকে না মানে আগে যেমন বাড়িতে আঁকা আঁকি বেশি করলে ওনার বাবা মা একটু বকাঝকাই করতেন যে এখন পড়াশোনার সময় তুমি কেন এখন আঁকছো, কারণ আঁকা নিয়ে তো তুমি পড়াশুনো করবে না, তুমি হয়তো কোনো গ্র্যাজুয়েশন কোনো কিছুতে করবে, কি তুমি অঙ্ক নিয়ে পড়বে, কি ফিজিক্স নিয়ে পড়বে। কিন্তু মাধ্যমিকে যখন উনি খুব ভালো রেজাল্ট করলেন, তো তারপর থেকে না ওনার বাবা মা ওনার আঁকা আঁকি নিয়ে অতটা কিছু আর বলতো না। তো উনি বিভিন্ন সময় বিভিন্ন কিছু আঁকতেন যা ওনার মনে হতো। মানে আঁকাটা ছিল ওনার মানে কোনো লেজার টাইম পাস করার জিনিস হচ্ছে ওই আঁকা, আঁকা আর বই পড়া। তো একদিন তখন উনি ক্লাস 11-এ পড়েন। তো ক্লাস 11-এ যখন পড়েন তো সেদিন ওনার স্কুল ছুটি ছিল। তো উনি সারাদিন প্রচুর পড়াশুনো করেছেন। তো দুপুরের যে টাইমটা ছিল সেই দুপুরের টাইমটায় উনি ভাবলেন যে একটু আঁকাআঁকি করি। তো সেই রকমই চিন্তাভাবনা নিয়ে উনি মানে খাতা জাস্ট একটা নর্মাল ওনার ম্যাথমেটিক্সের যে অঙ্কের যে খাতা ছিল সেই খাতার পেন্সিল নিয়ে উনি আঁকতে থাকেন। এবার এই আঁকার বিষয়টা হচ্ছে যখন ওনার মানে মন খারাপ থাকতো বা যখন অন্য কোনো কিছু করতে ভালো লাগতো না উনি আঁকতেন। এবার সেই সময় উনি যেটা আঁকতেন সেটা কিন্তু ওনার মাথার মধ্যে একটা ছবি চলে আসতো, একটা ফ্ল্যাশে একটা ছবি আসতো এবং সেই ছবিটাই উনি এঁকে ফেলতেন। সেটা কোনো প্রকৃতির ছবি হতে পারে, সেটা এমনি কোনো ফুলের ছবি হতে পারে বা যে কোনো মানে একটা মানে কিছু একটা ওনার ইমাজিনেশন আসতো এবং সেটা উনি এঁকে ফেলতেন। তো সেদিন উনি হঠাৎ করেই একটা বিল্ডিংয়ের ছবি আঁকেন, একটা অদ্ভুত টাইপের একটা বিল্ডিংয়ের ছবি আঁকেন এবং সেই বিল্ডিংটা উনি বাইরে থেকে একটা বিল্ডিং এবং উনি নিজেকে সেই বিল্ডিংয়ে ঢুকছে, একটা ছেলে ঢুকছে এরকম করে একটা উনি আঁকেন। এবার মোটামুটি ওটা আঁকতে ওনার 30-35 মিনিট সময় লাগে। আঁকা হয়ে গেছে। তো তারপরে তখন প্রায় বিকেল মতো বাজে। তো ওনার 4:30-5টা থেকে কোনো একজন প্রাইভেট টিউশন নেয়ার মানে উনি নিতে যেতেন, কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথমেটিক্সের তো ওনার টিচার ছিল। তো সেরকম কোনো একটা প্রাইভেট টিচারের কাছে ওনার পড়া ছিল। এবার উনি যখন ঘড়িতে দেখেন যে 4:30 বেজে গেছে, 5টার সময় ওনাকে পড়তে যেতে হবে, বাড়ি থেকে 15 মিনিট আগে বেরোতে হবে, তো উনি সঙ্গে সঙ্গে ওই আঁকার বন্ধ করে উনি পড়তে চলে যান। ভালো কথা, পড়তে গেছেন, সেখানে উনি টিচারের কাছ থেকে পড়ে আবার বাড়ি এসছেন, বাড়ি এসে খাওয়া দাওয়া করে আবার পড়তে বসেছেন। তো পড়তে পড়তে হঠাৎ করেই যখন ওই বিকেলবেলা যে ওই ছবিটা উনি আঁকছিলেন সেই ছবিটার দিকে ওনার চোখ পড়ে। তো চোখ যখন পড়ে উনি না নিজে মনে মনে ভাবছেন যে এটা উনি কি আঁকলেন, একটা বিল্ডিং এঁকেছেন এবং বিল্ডিংয়ের পাশের মধ্যে একটা ছেলে ঢুকছে, মানে উনি নিজেকেই ইম্যাজিন করে একটা পিছন থেকে উনি ঢুকছেন এরকম একটা ছবি এঁকেছেন।
উনি নিজেই খুব অবাক হয়ে যান, যেটা আমি কি আঁকলাম। তো উনি না তখন একটু চিন্তা ভাবনা করেন, তারপরে উনি ভাবেন যে ঠিক আছে, তখন হয়তো মনে হয়েছে এটা আঁকতে, তাই আমি এঁকে দিয়েছি। তো উনি সেটাকে আর কেয়ার করেন না, উনি তারপর নিজে পড়াশোনা করে শুয়ে পড়েন। তো এই ক্লাস 11 থেকে 12 এই দুটো বছর উনি মানে খুব ছবি আঁকছিলেন। মানে এমনি সময় উনি ছবি তো আঁকতেনই, কিন্তু 11-12-এ উনি বিভিন্ন সময়, যেটা উনি ইমেলে লিখেছেন, যে ওই দুটো বছর কেন কি জানি মানে ক্লাস 10 অবধি কিন্তু উনি প্রচণ্ড মনোযোগ সহকারে পড়াশুনো করতেন। মানে পড়াশুনোর সময় পড়াশুনো ছাড়া অন্য কোনো চিন্তা ওনার মাথাতে আসতো না। কিন্তু ক্লাস 11টা তাও মোটামুটি কাটে। ক্লাস মানে 11-এর পরে 12টায় উনি পড়তে পড়তে হঠাৎ করেই না ওনার খুব ডিস্ট্রাকশন হতো। উনি হয়তো খুব কাল্পনিক কিছু ভাবনা চিন্তা শুরু করে দিতেন, যে উনি একটা বিল্ডিংয়ে ঢুকছেন, সেখানে সারি সারি কিছু বেড রয়েছে, তার মধ্যে দেয়ালটা হচ্ছে কীরকম একটা পুরনো টাইপের সাদা দেওয়াল, এরকম টাইপের উনি জিনিসপত্র ইম্যাজিন করা শুরু করলেন। সেটা উনি কেন ইম্যাজিন করছেন, কী জন্য ইম্যাজিন করছে, সেটা কিন্তু উনি নিজেও বুঝতে পারতেন না। আর ওই যে বললাম যে কখনো কখনো কী হতো, যে প্রচণ্ড পড়াশুনোর চাপ, উনি খুব পড়াশুনো করছেন, এবার 2 ঘন্টা 3 ঘন্টা পরে একটু তো ব্রেক নেওয়ার দরকার পড়তো। তো সেই সময়টা উনি কী করতেন, ওই ছবি আঁকতেন। এবং ছবি যখনই উনি আঁকতেন তখনই কিন্তু ওনার ওই যে ইম্যাজিনেশনগুলো কাজ করতো, সেই ইম্যাজিনেশন থেকে উনি ছবিগুলো আঁকতেন। কখনো উনি একটা খাটের ছবি আঁকতেন, একটা বেডের ছবি আঁকতেন, একটা আলাদা এমনি আর একটা ঘরের ভিতরে একটা টেবিল রয়েছে, একটা চেয়ার রয়েছে, একটা ছোট বুক শেলফ মতো রয়েছে, এবং উনি নিজে সেখানে একটা ছেলে ওই চেয়ারে বসে পড়ছে। এই টাইপের ছবি কিন্তু উনি প্রচুর আঁকতেন। কেন আঁকতেন, কী জন্য আঁকতেন, উনি কিছু জানেন না। যাই হোক, তো এরকম করতে করতে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সময় চলে এলো। তো উনি যে সময় মানে ডাক্তারি জন্য এন্ট্রান্স দিয়েছিলেন, তো এখানেও কিন্তু একটা খুব মজার ব্যাপার আছে, যেটা উনি ইমেলে লিখেছেন, যে ওনার মানে প্ল্যান ছিল যে উনি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, তখন জয়েন্ট এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল দুটোর জন্যই হতো, তো ওনার মনে মনে প্ল্যান ছিল যে উনি শুধুমাত্র জয়েন্ট এন্ট্রান্সে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বসবেন। তো ওনাদের সময় যেটা উনি লিখেছেন, যে ফর্ম ফিল আপের আগে একটা ব্যাপার ছিল। তো উনি যেদিন জয়েন্ট এন্ট্রান্সের জন্য ফর্ম ফিল আপ করতে যান, তো সেদিন কিন্তু উনি বাড়ি থেকে এটাই চিন্তাভাবনা করে গেছেন, একটা বন্ধুর বাড়িতে যান উনি। সেই সময় ওনাদের ওখানেই ওই আসামি একটা বন্ধু ছিল, তো তার বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করার কথা। এইবারে উনি বাড়ি থেকেও বলে গেছেন, বা ওনার চিন্তাভাবনা ছিল যে উনি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ফর্ম ফিল আপ করবেন। তো ওখানে বন্ধুর বাড়িতে বসে ফর্ম ফিল আপ করার সময় ওনার বন্ধু বলল যে, কিরে তুই একটাতেই দিবি? তো বলছে, হ্যাঁ আমি একটাতেই দেব। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে, সেই সময় নাকি ওনার মানে উনি বাড়ি থেকে একরকম চিন্তা করে গেছেন, বাড়িতে ওনার বাবা মাও জানে তাই, যে উনি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ফর্ম ভরতে গেছেন। বাট ঘটনাটা ঘটে এমনই যে কোনোখানে কিছু নেই, ওনার আলাদা করে কোনো চিন্তা ভাবনা কিছু নেই, উনি মেডিকেলের জন্যও কিন্তু ফর্মটা ভরে দিয়ে আসেন। মানে শুধু যেখানে উনি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ভরার কথা ছিল, সেখানে উনি ইঞ্জিনিয়ারিং প্লাস মেডিকেল দুটোর জন্যই ভরে দেন। এটা একটা হলো। এবার বাড়িতে যখন এসছে, বাড়িতে এসে বলেছে, তো বাবা মা বলেছে ঠিক আছে ঠিক আছে, তুই একবার দিতে চাইছিস, তুই ঠিক আছে, তুই এক্সপেরিয়েন্স কর, তোর যদি ইচ্ছা হয়, তুই যদি দিতে পারিস তুই দে, কোনো অসুবিধে নেই। তো এই করে তো এই মেডিকেলের জন্য উনি ফর্ম ভরে দিয়ে এলেন জয়েন্ট এন্ট্রান্সে। তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলো, জয়েন্ট এন্ট্রান্স হলো, সব কিছু হয়ে গেল। এবারে ওই উচ্চ মাধ্যমিকের পরের যে সময়টুকু ছিল, সেই সময়টা মানে পরীক্ষার মানে আগে অবধি উনি চিন্তা করে রেখেছিলেন যে ঠিক আছে, উনি বই পড়তে ভীষণ ভালোবাসতেন। তো উনি বেশ কিছু বইও ঠিক করে রেখেছিলেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে উনি এই বইগুলো পড়ে পড়ে শেষ করবেন। তো সেই মতো ওনাদের ওখানে একটা লাইব্রেরি আছে, সেই লাইব্রেরি থেকে উনি 2-3টে বইও তুলে এনেছিলেন, যে পরীক্ষা শেষ হলেই উনি পড়াশোনা শুরু করবেন। কিন্তু যে ঘটনাটা ঘটে, উনি যখন পরীক্ষাটা ওনার শেষ হলো, শেষ হওয়ার পরেই নাকি ওনার মাঝে মধ্যেই মানে একটা অদ্ভুত টাইপের ইমাজিনেশন আসা শুরু হলো। সে কীরকম, উনি দেখতে পাচ্ছেন, মানে ওনার চোখের সামনে, বা উনি হয়তো একটু চোখটা ওনার লেগে গেছে ঘুমের মধ্যে, উনি দেখতেন যে প্রচুর মানুষের মাঝখানে উনি বসে আছেন, এবং চারপাশে মানে খুব আর কি মানুষের আর্তনাদ, কেউ চিৎকার করছে, এরকম টাইপের একটা মানে ব্যাপার হচ্ছে চারিদিকে। এবং উনি ওই যে বিল্ডিংটাকে উনি আঁকতেন, সে আঁকার মতো ঠিক যেরকমভাবে উনি খাতায় ছবি আঁকতেন, সেরকমই একটা বিল্ডিংয়ের মধ্যে উনি ঢুকছেন,
এবং সেখানে উনি কিছু একটা করছেন, সেটা কী করছেন, কী জন্য করছেন উনি কিছু জানেন না। উনি ঢুকছেন, আবার আর একটা অন্য রুমে ঢুকছেন, এরকম টাইপেরই খুবই আর কি খাপছাড়া খাপছাড়া কিছু কিছু স্বপ্ন উনি দেখতেন। এবং এই স্বপ্নটা যখন উনি দেখতেন, দেখার পরে না ওনার মানে হয়তো ঘুমটা ভেঙে গেল, তারপরে কিন্তু ওনার আর ঘুম আসতো না, আর মাথাটা প্রচণ্ড ধরে যেত ওনার। এবং এই বিষয়টা একবার দুবার নয়, টানা 7 থেকে 8 বার ওনার সাথে ঘটে। ভাবুন, এবার উনি কিছুদিন থেকে ভাবছেন যে উনি এত কেন এরকম টাইপের স্বপ্ন দেখছেন। আর অদ্ভুত একটা বিষয় ছিল, সেটা হলো যে উনি যতবারই স্বপ্ন দেখতেন, ওই যে ওই বিল্ডিংটাকে উনি ছবিতে আঁকতেন, সেই বিল্ডিংটারই ছবি দেখতেন। ভাবুন, মানে এই সব দেখুন, আজকালকার দিনের এই বিজ্ঞান মনস্ক আমাদের মানসিকতা, আমরা কোনো কিছুকে যুক্তি দিয়ে ছাড়া বিচার করি না, বা যুক্তি দিয়ে ছাড়া আমরা মানে সেটাকে বিশ্বাসও করতে চাই না। কিন্তু তবুও আজকের ডেটেও মানুষের জীবনে এমন এমন ঘটনা ঘটে, যেটা কিন্তু মানে সিনেমাকে তো হার মানাই, তেমনি সায়েন্সও কখনো কখনো এর এক্সপ্লেনেশন দিতে পারে না। যাই হোক, তো এরকম ঘটনা ঘটতে থাকে, এবং উনিও মানে যখনই চুপচাপ ঘরে বসে থাকতেন উনি আঁকতেন। উনি যতই ভাবতেন যে আজকে আমি এরকম কোনো কিছু আঁকবো না, কিন্তু নিজেকে উনি ওই একটা ঘর, একটা বিল্ডিং, একটা গাছ সামনের, এইগুলোই উনি আঁকতেন। সেটা উনি কোথা থেকে আঁকছেন, ওনার কী ধরনের ইমাজিনেশন আছে, উনি কিন্তু কিছু জানতেন না। যাই হোক, এটা একটা গেল। তো এরপরে ওনার রেজাল্ট বেরোলো। উচ্চ মাধ্যমিক উনি ভীষণ ভালো রেজাল্ট করেন। তাছাড়াও উনি যখন জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোয়, ওনার ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল দুটোতেই কিন্তু খুব ভালো র্যাঙ্ক হয়। এবার আচ্ছা, এখানে আর একটা জিনিস আমি বলে রাখি, সেটা উনি নিজেই ইমেলে লিখেছেন। উনি মেডিকেলের যে এন্ট্রান্সের যে পরীক্ষাটা দিয়েছিলেন, উনি কিন্তু পরীক্ষা দিয়ে খুব একটা স্যাটিসফাইড ছিলেন সেটা কিন্তু নয়। ওনার মনে হয়েছিল যে ওনার পরীক্ষা মোটেও ভালো হয়নি, এবং উনি মেডিকেলে তো চান্স পাবেনই না। ওনার মনে হয়েছিল যে উনি ইঞ্জিনিয়ারিংয়ে ওনার কোনো র্যাঙ্ক আসবে না। কিন্তু যখন রেজাল্ট বেরোলো, তখন কিন্তু ব্যাপারটা মানে উনি নিজেও খুব অবাক হয়ে যান। যে পরীক্ষাটা দিয়ে ওনার মনে হয়েছিল যে ওনার মেডিকেলের র্যাঙ্ক হবে না, সেখানে দেখা যাচ্ছে ওনার র্যাঙ্ক কিন্তু ভীষণই ভালো হয়, ভীষণই ভালো হয়, যেটা ওনার কাছে একেবারে আনএক্সপেক্টেড ছিল। যাই হোক, তো তারপরে যখন মানে তখনও কিন্তু উনি কিছু মনে মনে ঠিক করেননি যে উনি উচ্চ মাধ্যমিকের পরে ঠিক কোন লাইনে পড়াশোনা করবেন। তো ওনাদের যখন রেজাল্ট বেরোয়, ওনার বাবা মা, আত্মীয় স্বজন, ওনার যারা প্রাইভেট টিউশন ছিলেন, টিচার্স ছিলেন স্কুলের এবং বাকি প্রাইভেট টিচার্স, তারা প্রত্যেকে বলে যে তুমি যখন এত ভালো রেজাল্ট করেছো, তুমি তাহলে মেডিকেল নিয়ে পড়ো, তুমি ডাক্তার হও। এবার দেখুন, যে পড়বে, যে স্টুডেন্ট, তারও তো একটা অ্যাসপিরেশন থাকে। কিন্তু সত্যি কথা যেটা ডাক্তারবাবু লিখেছেন ইমেলে, যে ওনার কিন্তু সেরকম কোনো ধারণা ছিল না, সেরকম কোনো প্ল্যানিংও ছিল না। উনি যতটা সম্ভব পড়াশুনো করে পরীক্ষাটা দিয়েছিলেন। এইবারে যখন সবাই মিলে ওনাকে বলল যে তোমার মেডিকেল পড়া উচিত, এত ভালো র্যাঙ্ক করেছো যখন, তো উনিও তখন সবার কথা শুনে উনিও সেই জন্য অ্যাপ্লাই করলেন। আরও অদ্ভুত বিষয় হচ্ছে যে উনি মানে আসামের মধ্যেই মেডিকেল কলেজ চান্স পেয়ে গেলেন। ওখানকার একটা নামকরা মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল কলেজে চান্স পান। যখন উনি প্রথম দিন সেই মেডিকেল কলেজে যান, তার আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, উনি যে মেডিকেল কলেজে পড়াশুনো করেছেন, সেই মেডিকেল কলেজ বা অন্য কোনো মেডিকেল কলেজে এর আগে কোনো দিন কিন্তু এই ডাক্তারবাবু যাননি, যাওয়ার প্রয়োজনও পড়েনি, উনি যানওনি। বা এমনও নয় যে উনি ছবি দেখেছিলেন, সেটাও নয়। তো উনি প্রথম যেদিন অ্যাডমিশন ওরিয়েন্টেড কাজের জন্য ওইখানে ওই কলেজে যান, ওই মেডিকেল কলেজে, সেখানে যাবার সময় মানে উনি যখন ওইখানটায় ঢোকেন, ঢোকার পরে কিছুক্ষণের জন্য উনি ওখানটায় পুরো স্থির হয়ে দাঁড়িয়ে গেছিলেন, একদম স্থির হয়ে দাঁড়িয়ে গেছেন। উনি মানে অবাক হয়ে গেছেন একটা জিনিস দেখে, ওই যে বিল্ডিংটা, ওই মেডিকেল কলেজের যে বিল্ডিংটা বা যেই জায়গাটা আর কি, যে দরজাটা দিয়ে উনি এবার ভিতরে ঢুকবেন, এবং তার পাশে একটা গাছ রয়েছে কিছুটা দূরে, সেই গাছ সহ সেই বিল্ডিংয়ের ওই পোর্শনটা উনি আজ থেকে 2 বছর আগে, অর্থাৎ ক্লাস 11-এ পড়ার সময়ে উনি প্রথম এঁকেছিলেন। এবং একবার দুবার নয়, এই বিল্ডিং, এই গাছ, সেই দরজাটা, যে দরজাটার মধ্য দিয়ে উনি ঢুকছেন, সেই দরজার ছোটোখাটো যে খুঁটিনাটি যে আর কি ব্যাপার, সেই প্রত্যেকটা জিনিস কিন্তু উনি নিখুঁতভাবে আজ থেকে 2 বছর আগে উনি ওনার খাতায় এঁকেছিলেন।
তো সেই কথাটা ওনার মনে পড়ে যায় এবং উনি স্তম্ভিত হয়ে যান এবং উনি সেই পয়েন্টে দাঁড়িয়ে, সেই প্রথম দিন মেডিকেল কলেজে ঢোকার সেই জায়গাটায় দাঁড়িয়ে উনি সেদিন নাকি স্পষ্ট বুঝতে পেরেছিলেন যে এই জায়গাটায় উনি এর আগে আসেননি ঠিকই, উনি হয়তো প্রথমবার জীবনে এইখানে এলেন, বাট কেন জানি না ওনার জায়গাটাকে প্রচণ্ড চেনা বলে মনে হয় এবং কেন জানি না ওনার মনে হয় এর আগেও উনি বহুবার এই জায়গাতে এসেছেন, একবার দুবার নয় বহুবার এসেছেন। যাই হোক, তো এরকমভাবেই তো কিছুক্ষণ উনি পুরো স্তব্ধ হয়ে যান, সব চিন্তাভাবনা চলে। তো তারপরে ওনার নির্দিষ্ট সময় ছিল, সেই সময়ে গিয়ে ওনার সেই কাজগুলো করার ছিল, তো উনি সেই সমস্ত কাজ ফাজ করে অ্যাডমিশনের পুরো যে প্রসিডিওর ছিল সেটা কমপ্লিট হয়ে যায়। তো তারপর থেকে তো ওনার জীবনে শুরু হলো একটা নতুন অধ্যায় মেডিকেল পড়ার। আচ্ছা, এইবারে কি হলো, এবারে এই পুরো মেডিকেল পড়ার সময় প্রথম 2 বছর কিন্তু, মানে প্রথম বছরটা তো প্রচণ্ড ওনার চাপ ছিল, প্রথম 2 বছর খুবই চাপ ছিল। তো তারপরে আস্তে আস্তে ওই চাপটার সাথে উনি অ্যাকাস্টামড হয়ে যান। পড়াশোনা তো নিজের মতো উনি ভালোভাবেই করছিলেন, কিন্তু একটা বিষয় উনি আস্তে 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 বুঝতে পারেন, বা বলা যেতে পারে উনি আস্তে আস্তে শিওর হতে থাকেন। ওই যে প্রথম দিন উনি যখন ঢুকছিলেন ওনার মনে হলো যে এই বিল্ডিং, এই দরজা, এই গাছটা আমি যে 2 বছর আগে ক্লাস 11-এ ফার্স্ট আমি এঁকেছিলাম। তো ওই ঘটনার পরে কিন্তু উনি বাড়ি এসে ওই খাতাটাকে খুঁজে বের করেছিলেন। খাতাটাকে উনি খুঁজে বের করেন এবং খাতার মধ্যে সেই যে ছবিগুলো উনি বিভিন্ন সময় বিভিন্ন খাতায় এঁকেছিলেন, সেই প্রত্যেকটা ছবি যখন উনি বাড়িতে এসে দেখেন, দেখে উনি নিজেই স্তম্ভিত হয়ে যান যে 2 বছর আগে উনি কখনোই এই মেডিকেল কলেজে এর আগে আসেননি, কখনোই মেডিকেল কলেজে কোনো ছবিও উনি দেখেননি। তারপরে কি করে ওনার ইমাজিনেশনে এই ছবিটা এলো এবং উনি আঁকলেন, এটা ওনার কাছে একটা মানে বিশাল বড় একটা রহস্যের মতো হয়ে দানা বাঁধলো। যাই হোক, তো মেডিকেলে পড়ায় বুঝতেই পারছেন প্রচণ্ড চাপ থাকে। তো এই চিন্তাভাবনাগুলো মানে আসতো মনে, কিন্তু উনি যেহেতু প্রচণ্ড ব্যস্ত থাকতেন এগুলো নিয়ে সেভাবে কিন্তু মানে কিছুদিনের জন্য ওনার ভাবনা চিন্তা বন্ধ করে দেন উনি। আচ্ছা, এইবারে উনি ওখানে হোস্টেল নেন এবং হোস্টেল নেওয়ার পরে যেদিন উনি প্রথম হোস্টেলে যান, আমি বললাম যে এর আগে মানে বেশ ঘটনা যখন আমি শুরু করেছিলাম তখন আমি আপনাদেরকে বলেছিলাম যে উনি ওনার মনে যা আসতো উনি ছবি আঁকতেন। যখন উনি ওনার হোস্টেলের রুম পেলেন ফার্স্ট ইয়ারে, সেই রুমটা যখন পান সেটা দেখেও কিন্তু ওনার মানে বুকের ভিতরে পুরো ধড়াস করে উঠেছিল। তার কারণটা হচ্ছে যে আমি বলেছিলাম যে উনি কিন্তু এর আগে একটা ঘরেরও মাঝে মধ্যে ছবি আঁকতেন। সেই ঘরে একটা টেবিল, একটা চেয়ার, একটা বুক শেলফ মতো ওনার ঠিক যেভাবে উনি আর কি ছবিতে এঁকেছিলেন, ওনার জন্য হোস্টেলের যে রুমটা বরাদ্দ করা হয় এবং উনি যখন সেই ওনার জন্য বরাদ্দ করা রুমের ভিতর ঢোকেন, ঢুকে দেখেন ঠিক উনি যেরকম একটা টেবিলকে ইম্যাজিন করে উনি সেই টেবিলের ছবিটা আঁকতেন, ঠিক যেরকম একটা কাঠের চেয়ারকে উনি ইম্যাজিন করে কাঠের চেয়ার আঁকতেন, ঠিক যে জায়গাটায় মানে ওনার যে বেডটা ছিল সেই বেডের যে জায়গাটায় টেবিল, সেই ছবিতেও ঠিক হুবহু সেরকমই একটা টেবিল, সেই সেম পজিশনে, ইভেন সেই বুকশেলফটারও কিন্তু কোনো অন্যথা হয়নি। এই জিনিসটা যখন উনি দেখেন তখন কিন্তু উনি আবারও খুব চিন্তায় পড়ে যান যে কী ব্যাপারটা হচ্ছে। মানে উনি না যখন প্রথমে হস্টেলটা নিয়েছিলেন তো প্রথমে কিছুদিন উনি হস্টেল পাননি, তো উনি ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার বেশ কয়েক মাস পরে উনি হোস্টেল পান। তো ভীষণভাবে উনি অবাক হয়ে যান যে মানে এতটা কি করে উনি অ্যাকিউরেট মানে আঁকলেন। উনি কখনো বিল্ডিংয়ের ছবি দেখেননি, তাও উনি বিল্ডিংয়ের ছবি এঁকে ফেললেন, সেই দরজার ছবি এঁকে ফেললেন, সেই গাছটা, ইভেন ওনার হোস্টেলের রুমের চেয়ার, টেবিল, বেডের ঠিক যে পাশে টেবিল চেয়ার উনি এঁকেছিলেন ঠিক সেটাই সেরকমভাবে, বুকশেলফ, এত কিছু তো একবারে মিলে যাওয়া সম্ভবপরই নয়। মানে আপনারা যারা শুনছেন এখন আমার এই ঘটনাটা, আপনাদের মনেও কিন্তু এই সেম প্রশ্নই হয়তো আসছে। ওনারও মনে কিন্তু সেই ডাক্তারবাবুর মনেরও সেই সেম প্রশ্ন আসে। উনি কিন্তু তার কোনো কুল কিনারা খুঁজে পান না এবং এভাবে আস্তে আস্তে দিন কাটতে লাগলো। আচ্ছা, এবার যেটা হলো যে প্রথম দিন গিয়ে তো উনি হোস্টেলটা বা পুরো বিল্ডিংটাকে ঘুরে দেখতে পারেননি, কারণ প্রথম থেকে প্রচুর পড়াশুনোর প্রেশার, কাজের প্রেশার চলে আসতো। তো এরপরে যখনই মনে হতো যে একটু কলেজটাকে ঘুরে দেখি বা ওই বিল্ডিংটাকে একটু ঘুরে দেখি, এরকম নাকি একবার দুবার নয় বেশ বহুবার হয়েছে যে উনি হয়তো একটা বিল্ডিং থেকে অন্য একটা ডিপার্টমেন্টের দিকে ঢুকছেন। ওনার মনে হচ্ছে যে অমুক জায়গায় ঢুকেই দেখবো একটা বোর্ড রয়েছে বড়, অমুক জায়গাটায় ঢুকে হয়তো দেখবো এখানে একটা রুম রয়েছে, সেখানে এই মেশিনারিজগুলো রয়েছে বা এই জিনিসগুলো রয়েছে। মানে ইমেলে উনি লিখেছেন
যে আমি জানি না ভূত ভগবানের দর্শকরা কীরকমভাবে ব্যাপারটাকে বিশ্বাস করবেন, কিন্তু আমি একজন বিজ্ঞানমনস্ক মানুষ, একজন ডাক্তার হয়ে আমি বলছি, আমার জীবনে এটা কিন্তু একদম মানে হুবহু মিলে গেছে। আমি একটা ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে একটা অন্য জায়গায় যাচ্ছি, সেই বিল্ডিংয়েরই বিশাল বিল্ডিং, বিশাল মেডিকেল কলেজ চত্বর, সেই জায়গাটা মানে একটা দুটো না, তার গেটই হচ্ছে 6টা। ফলে বুঝতেই পারছেন যে কত বড় মেডিকেল কলেজের ব্যাপারটা, মানে বিল্ডিংটা হতে পারে, পুরো গোটা বিল্ডিংটা। তো উনি একটা ডিপার্টমেন্ট থেকে পুরো অন্য দূরে একটা অন্য ডিপার্টমেন্টে যাচ্ছে, সেই ডিপার্টমেন্টে উনি প্রথমবারের জন্য যাচ্ছেন। তো সেখানে ঢুকতে গিয়ে উনি, ঢোকার আগে উনি ভাবছেন যে এরকম একটা ঘর থাকবে, ঘরের এখানে দুদিকে দুটো টেবিল থাকবে, ওখানে 4টে চেয়ার থাকবে, এখানে একটা বোর্ড থাকবে, এখানে বেশ কিছু মেশিনারিজ থাকবে, অমুক জায়গায় নার্সদের বসার জায়গা থাকবে। এবং এগুলো যখনই উনি মনে মনে ভাবছেন এবং উনি যখন বিল্ডিংটা অ্যাকচুয়ালি ঢুকছেন, ঢুকে দেখছেন যে উনি যেটা মনে মনে ভাবতে ভাবতে আসছিলেন সেইটা কিন্তু বাস্তবের সাথে একেবারে মিলে গেছে, একেবারে মিলে গেছে। উনিও ঢুকে ঠিক সেই সেই জিনিসগুলো সেখানেই দেখেন। ইভেন চেয়ারের সংখ্যা, ওনাদের একটা কনফারেন্স রুম ছিল, সেই কনফারেন্স রুমে কী রঙের চেয়ার রয়েছে, কটা সিট রয়েছে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু উনি ওখানে যাওয়ার আগে ওনার মনে চলে আসতো। এবং ঢুকে উনি যখন মানে চেয়ার গুনতেন বা যে জিনিস ওনার মনে, সেটাকে যখন উনি ক্রস চেক করতেন, এই ডাক্তারবাবু কিন্তু বুঝতে পারতেন যে ওনার মনে যেটা আসছিল আর অ্যাকচুয়ালি যেটা, সেটা কিন্তু একদম দুটো সেম। এবার আপনারাই বলুন যে এটা কি করে সম্ভব। যাই হোক, তো এইভাবে কিন্তু ওনার পুরো মেডিকেল পড়ার যে টেনিয়ারটা ছিল ওই মেডিকেল কলেজে, পুরোটাই কিন্তু এরকম বিভিন্ন রকমের অভিজ্ঞতা হতে থাকে। আরও বেশ কয়েকটা অভিজ্ঞতা উনি শেয়ার করেছেন, আমি সেটা আপনাদেরকে বলবো এবার পরবর্তীতে। এইভাবে কিন্তু আস্তে 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 ওনার মনের মধ্যে এই বিষয়টা গ্রো করতে থাকে। এইবারে দেখুন, একটা বিষয় যখন একটা মানুষের মনে হয়, তো তখন প্রথম প্রথম কিন্তু মানুষ সেটাকে ইগনোর করার চেষ্টা করতে পারে বা সেটা সপক্ষে কোনো মনে মনে যুক্তি খাড়া করে। উনিও কিন্তু, এই ডাক্তারবাবুও, তখন ওনার বয়স কম, উনি ভাবছেন যে আমি হয়তো খুব ভালো গেস করতে পারছি, আমার গেস পাওয়ার অনেক বেশি। কিন্তু উনি দেখলেন যে না, শুধুমাত্র গেস করে সব সময় সব কিছু ঠিকভাবে বলা বা ঠিকটাই বলা যে তার অন্যথা হবে না, এটা কিন্তু সবসময় সম্ভবপর নয়। তো উনি প্রথমে ওনার এক দুজন যারা আর কি সহপাঠী ছিল তাদেরকে কথাগুলো বলেন। তো তারা কিন্তু ব্যাপারটাকে অতটা গুরুত্ব দেয়নি, কারণ তারা নিজেরাও প্রচণ্ড ব্যস্ত, তার মধ্যে এরকম একটা কথায় কেই বা গুরুত্ব দেবে। মানে ব্যাপারটাকে তারা খুবই লাইটলি নেয়, বলে যে ঠিক আছে, তুই হয়তো খুব ভালো ইম্যাজিন করতে পারিস, বা এরকম বলেছে যে না না, হয়তো তুই কখনো দেখেছিলি বা কখনো তুই এসছিলি, তাই হয়তো তোর এটা মনে হয়েছে। মানে তাদের কাছ থেকে কিন্তু এই ডাক্তারবাবু খুব একটা যে ব্যাপারটায় তারা বিশ্বাস করে বা তারা সেটায় গুরুত্ব দেয় সেরকম কিন্তু নয়। তো ওখানে আরেকজন সিনিয়র ছিলেন, তো তিনিও ডক্টর, তো এনাদের প্রফেসর ছিল। তো সেই প্রফেসরকে, মানে প্রফেসরের সাথে এই ডাক্তারবাবুর কিন্তু খুব ভালো একটা সম্পর্ক ছিল। মানে উনি যা বুঝতে পারতেন না, কোনো বিষয়ে যদি কোনো কনফিউশন থাকতো, ওই ডাক্তারবাবুর কাছে, ওই স্যারের কাছে গিয়ে ওরা বুঝে আসতেন। তো সেই ডাক্তারবাবুর সাথে এই ডাক্তারবাবু যিনি আমাদেরকে ঘটনাটা পাঠিয়েছেন তার কথা হয়। তো কথায় কথায় তখন তিনি কিছু কিছু, মানে সবটা নয়, কিছু কিছু কথা বলেন যে আমি এরকম ছবি আঁকি, তো ছবি আঁকতে আঁকতে আমি এমন অনেক কিছু ছবি এঁকে ফেলি যে জায়গাটা হয়তো আমি কখনোই যাইনি বা যেই বিষয়টা আমার চোখের সামনে কোনোদিনই আসেনি। তো তখন ওই ডাক্তারবাবু কিন্তু পুরো বিষয়টা যে অবিশ্বাস করেন তা কিন্তু নয়। এর আগে যখন ডাক্তারবাবু ওনার দুটো সহপাঠীকে কথাটা বলেছিলেন, তারা তেমন সেভাবে গুরুত্ব দেয়নি। হতেই পারে যে তাদের হয়তো অতটা সময় ছিল না বা কিছু। কিন্তু এই ওনার এই স্যার যিনি ছিলেন, সিনিয়র যিনি ডক্টর, তো তাকে যখন কথাটা উনি বলেন, তো তখন বলছেন যে হ্যাঁ, এরকম হতেই পারে, মানুষের ক্ষেত্রে কিন্তু এরকম কখনো কখনো ঘটে, এটা কিন্তু যে একেবারে হতে পারে না বা এটা পুরোপুরি একদম বানানো কথা, মনের ভুল, তা কিন্তু নয়। তুমি তোমার মনে যে জিনিসগুলো আসছে, এরপর থেকে না তুমি একটা ডায়েরিতে লিখে রাখো, তুমি ডায়েরিতে লিখে রাখো, তুমি ডেট টাইম দিয়ে লিখে রাখবে। তো ওই যে ওনার এই ডাক্তারবাবুর যে স্যার, তিনি যে সিনিয়র ডাক্তার স্যার, তার কথাটা শুনে এই ডাক্তারবাবুর মনে হলো হ্যাঁ, এটা তো ঠিক বলেছেন উনি, আমি তো একটা ডায়েরি মেনটেন করতেই পারি। এবং উনি কি করলেন, যখনই ওনার ওই কিছু মনে হতো বা উনি চোখের সামনে একটা মনে হতো যে এই জিনিসটা উনি দেখতে পাচ্ছেন বা এটা এরকম হবে, তো উনি কিন্তু সেটা ডেট টাইম দিয়ে লিখে রাখতেন। আর ওই স্যার আর একটা জিনিসও বলেছিল যে যখনই তুমি এরকম কোনো কিছু আঁকবে, চেষ্টা করবে ওই ডায়েরিতেই আঁকার। তাহলে তুমি পরবর্তী সময়ে তুমি এগুলোকে ট্যালি করতে পারবে বা কম্পেয়ার করতে পারবে যে তুমি কি ভাবছিলে, তখন তোমার মনে কি চলছিল, তুমি সব কিছু লিখে রাখো। তা যদি কোনো আঁকতেও হয়, সে আঁকাটাও ওখানে আঁকো।
তাই তুমি পরে বুঝতে পারবে। তো তখন থেকে ডাক্তারবাবু কী করলেন, মানে সেই দিন থেকে যিনি ওনাকে প্রথম বলেছিল, উনি সমস্ত ওনার মনের যা চিন্তাভাবনা আসতো বা যেরকম উনি ছবি আঁকতেন সব কিছু একটা ডায়েরিতে নোট করা শুরু করলেন এবং ডেট টাইম দিয়ে উনি সেগুলোকে নোট করা স্টার্ট করে দেন। তো কখন ওনার মনে হচ্ছে যে উনি একটা জায়গায় গেছেন, সেই জায়গায় আশেপাশে প্রচুর লোক, একটা গ্রাম্য পরিবেশ, সেটা উনি ছবিতে আর কি করছেন, আর কি ছবি আঁকছেন, ছবিতে এরকম গ্রাম, সমস্ত লোক দাঁড়িয়ে আছে, এগুলো ওনার জাস্ট মানে মনের মধ্যে এলে উনি কথাগুলো কিন্তু লিখেও রাখলেন ডায়েরিতে। তখন উনি পড়েন 3rd ইয়ারে। হঠাৎই মানে এইভাবে ওরকম বিভিন্ন রকমের চিন্তাভাবনা ওনার আসছে, উনি এগুলো আঁকছেন। তো 3rd ইয়ারের শেষের দিকে ওনাদের ওখানেই যারা সিনিয়র ডক্টর ছিলেন তাদের বীরভূমের একটা গ্রামে মেডিকেল ক্যাম্প করতে হলো। বীরভূমের একটা গ্রামে মেডিকেল ক্যাম্প হলো। তো সেখানে সমস্ত সিনিয়র ডক্টররা গেছিল। তো তখন আমি ওই যে বললাম যে ওই যে স্যারের সাথে খুব ভালো আর কি সম্পর্ক ছিল, ওই স্যার ওনাকে খুব মানে একদম নিজের ছেলের মতো স্নেহ করতেন। তো সেই সিনিয়র স্যার বললেন যে আমরা তো মেডিকেল ক্যাম্পে যাচ্ছি, তা তোমার যদি ইচ্ছা হয় তো তুমি আমাদের সাথে যেতে পারো, একটু দেখবে কীভাবে এই কাজগুলো হয় না হয়, তুমি তো ভালোবাসো এগুলোর মধ্যে থাকতে, তোমার মানুষের জন্য কাজ করার প্রচুর ইচ্ছে, তো তুমি একটু যেতে পারো, দেখতে পারো। তো এই অফারটা যখন ডাক্তারবাবুকে দেন উনি তো মানে প্রচণ্ড খুশি হয়ে যান যে বাহ, আমাকে স্যার বলেছেন যেতে। তো উনিও তখন ওই মেডিকেল ক্যাম্পের সাথে উনিও ডাক্তারদের সাথে উনিও চলে যান। তখন ওনার 3rd ইয়ারের শেষের দিক। অদ্ভুত বিষয় হতে যেটা উনি লিখেছেন ইমেলে, যে ওই যে তার কিছুদিন আগে, আর একটা জিনিস বলি সেটা হচ্ছে উনি যে ডায়েরিটা মেনটেন করা শুরু করেছিলেন ওনার স্যারের কথায়, সেই ডায়েরিটা উনি সব সময় নিজের কাছে রাখতেন এবং ডায়েরিটাকে উনি কখনো নিজের কাছ থেকে ছাড়া করতেন না। মানে উনি বাড়ি গেলেও ডায়েরিটা নিয়ে যেতেন, কলেজে থাকলেও ডায়েরিটা অলওয়েজ ওনার সাথে ওই ডায়েরিটা থাকতো। তো বীরভূমের ওই গ্রামে গেছেন, গ্রামে গিয়ে দুদিনের মানে ক্যাম্প ছিল, মেনলি একদিনই ক্যাম্পটা ছিল, পরের দিন একটা কনফারেন্স মতো ছিল। তো সেই ক্যাম্পে গিয়ে দেখা করা, মানে কীরকমভাবে ক্যাম্প হয়, সেখানে কত কত মানুষ আসে, তাদের প্রধানত কী কী সমস্যা থাকে গ্রামের মানুষদের, এগুলো নিয়ে সারাদিন তো কেটে গেল। কেটে যাওয়ার পরে বিকেলবেলা উনি ওনার দিনটা কেমন গেল এই সমস্ত চিন্তাভাবনা করতে গিয়ে, মানে উনি সেটা নিয়ে আর কি কিছু লেখার ওনার ইচ্ছে ছিল। তো উনি যখন আর কি ওনার ডায়েরিটা খুলেছেন, ডায়েরিটা খুলে ওনার মানে প্রত্যেকদিন উনি ডায়েরিটা একটু চোখ বোলান, তখন উনি খেয়াল করছেন যে মাস 2 আগে উনি ঠিক এরকমই একটা ছবি উনি এঁকেছিলেন, যে একটা গ্রাম্য পরিবেশ, সেখানে প্রচুর মানুষজন রয়েছে, সেখানে গ্রামের আর কি পরিবেশ, একটা একচালা ঘর, প্রচুর মানুষ, কিছু ডাক্তাররা রুগী দেখছে। উনি যখন ওই ছবিটা দেখেন উনি না নিজে মানে আবারও মানে শক হয়ে যাওয়ার মতো আর একটা অবস্থা হয়, যে আজ থেকে 2 মাস আগে উনি এরকমই একটা ছবি যে এঁকেছিলেন, সেই ছবিটার সাথে আজকে উনি যেখানে এসছেন, যে গ্রাম, সেই গ্রামের যে ঘরগুলো যেখানে ক্যাম্প হয়েছিল সেই জায়গাটার উনি একটা মানে বড় দেখে একটা বেশ ছবি এঁকেছিলেন, বলছে সেটার সাথে পুরো হুবহু মিল আছে। তো আমি বললাম যে উনি ওনার মনের সমস্ত কথা ওই স্যারকে বলতেন। তো উনি তখনও আবার চলে গেলেন স্যারের কাছে, যে স্যার আমি দেখুন 2 মাস আগে একটা এরকম ছবি এঁকেছিলাম, আজকের ব্যাপারটা, আজকের যেভাবে দিনটা কাটলো, যেভাবে আমি গ্রামগুলো দেখেছি বা যেখানে আমাদের ক্যাম্পটা হচ্ছিল সেখানের আশেপাশের বাড়ি ঘর, ইভেন যেখানে ক্যাম্পে ডাক্তাররা বসেছিল সেই জায়গার টেবিল চেয়ার সমস্ত কিছু একদম সেম টু সেম। এটা কি করে হলো? তখন নাকি ওই যে স্যার ছিলেন, ওই ডাক্তারবাবুর যিনি সিনিয়র স্যার, তিনিও নাকি পুরো বিষয়টায় অবাক হয়ে যান, যে আরে এটা কি করে হলো, এটা তো হওয়া এত সহজ নয়। তো উনিও নাকি সেদিন খুব অবাক হয়ে গেছেন এবং অবাক হয়ে ওনাকে বলেছিলেন যে তোমার মধ্যে একটা আলাদা কোনো পাওয়ার আছে, সেই পাওয়ারটা তোমার যেভাবেই হোক তোমার মধ্যে এসেছে, হয়তো তুমি এই জায়গাটার সাথে বা হয়তো এই প্রফেশনটার সাথে বা সব কিছুর সাথে তোমার হয়তো কোনো একটা পূর্ব যোগাযোগ রয়েছে। তো এই সমস্ত নিয়ে ওনাদের মধ্যে সেদিনকে অনেক কথা হয়, মানে অনেক কথা হয়। তো দুজনেই মানে দুজনের আর কি, উনি ওই ডাক্তারবাবু তো ওনার মনের অনেক কথাই ওনাকে শেয়ার করতেন ওনার স্যারের সাথে। তো সেদিন না ওনার খুব অদ্ভুত টাইপের লাগে, খুবই অদ্ভুত টাইপের লাগে। যাই হোক, তারপরে তো ক্যাম্প থেকে বাড়িতে চলে আসে, আর বাড়িতে উনি কিন্তু ওনার মাকে মাঝে মধ্যে এই বিষয়ে কথাবার্তা বলতেন, কিন্তু খুব বেশি এই বিষয়ে উনি বাড়িতে কথা বলতেন না, নিজের মধ্যেই কথাগুলোকে বেশিরভাগ সময় রাখতেন। যাই হোক, তো এভাবে তো বিভিন্ন সময় বিভিন্ন রকমের বিষয় হচ্ছে। এইবারে ঘটনাটা যেটা ঘটলো,
সেটা হচ্ছে যে উনি খুব ভালোভাবে কিন্তু এমবিবিএস পাশ করলেন এবং তারপরে উনি এমডির জন্য নিজেকে প্রিপেয়ার করা শুরু করেন। এবারে উনি কাজকর্ম ওনার শুরু করে দিয়েছেন, সব কিছু মানে মোটামুটি চলছে। হঠাৎই একদিন কি হলো, ওনাদের একটা আত্মীয় ছিল, তো সেই আত্মীয়র বিয়ে, মানে ওনাদের একদম খুবই ক্লোজ রিলেটিভ, তো তার বিয়ে, তো সেখানে যেতে হবে। তো যাবে এই ডাক্তারবাবু, ওনার বাবা আর মা তিনজনে মিলে যাবেন। তো ওনার না কেন জানি না মনে হচ্ছিল যে এই যে ওনারা যাচ্ছেন, এই জায়গাটায় কিন্তু মানে যেখানে আর কি বিয়ের আসরটা হচ্ছে সেখানে উনি এর আগে কখনো যাননি। তো কেন জানি না ওনার যাওয়ার আগে থেকেই মানে ওই বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করতে যাবেন সেটা আগে থেকে ঠিক ছিল, বাট আমি বললাম যে যেখানে বিয়েটার আর কি আসর বসছে সেখানে উনি এর আগে কোনো দিন যাননি। সেটা কিন্তু আসামের মধ্যেই একটা জায়গা, কিন্তু ওনাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। তো উনি মানে ওনাদের তো নিজস্ব গাড়ি ছিল, তো ওনারা গাড়ি করে যাবেন সেখানে। তো সেই জায়গাটায় না একটুখানি রিমোট জায়গা বলা যেতে পারে। তো রিমোট জায়গা বলতে মানে রাস্তাঘাট তখন কিন্তু পাকা ছিল না, এখন নাকি জায়গাটা অনেকটা ডেভেলপ করে গেছে, কিন্তু সেই সময় কিন্তু জায়গাটা অতটা ডেভেলপ ছিল না। তো উনি বাড়িতে বলছে, বাড়ি থেকে বেরোনোর সময় উনি ওনার মা বাবাকে বলছেন যে তোমরা কিন্তু ছাতা নিও, হ্যাঁ আজকে বৃষ্টি বৃষ্টি হতে পারে অনেক। তো ওনার বাবা মা বলছেন যে মানে প্রথম কথা হচ্ছে গাড়িতে যাবে, ওনার বাবা ওই ডাক্তারবাবুর বাবা গাড়িটা ড্রাইভ করবেন, আর বলছে যে এত সুন্দর ওয়েদার আজকে, তো বেশ ভালো রোদ ঝলমল করছে, আজকে বৃষ্টি হবে নাকি। তখন নাকি কেন জানি না উনি বলে ফেলেন যে ওই জায়গাটা যা, কিন্তু আমি বারবার বলছি যে জায়গাটা কিন্তু অনেকটাই দূরে, মানে প্রায় গাড়ি ড্রাইভ করেই 3 ঘন্টা মতো সময় লাগে যেতে। তো বলছেন যে না ওই জায়গাটা যা, ওখানে মানে গাড়ি ঘোড়া মানে নিয়ে যাওয়া হচ্ছে ঠিকই, কিন্তু ওখানে প্রচণ্ড কাদা রাস্তায়, জায়গাটা তো একদমই খুব একটা ভালো না রাস্তাঘাট, ওখানে কিন্তু গাড়ি ঘোড়া উল্টেও যেতে পারে। তো গাড়ি একদম সাবধানে কিন্তু চালাতে হবে, যদি বাবা ভালোভাবে চালাতে না পারে আমি কিন্তু হাফ রাস্তা আমি চালাবো, কারণ ওই জায়গাটা কিন্তু রাস্তাঘাট খুব একটা ভালো না, আর বৃষ্টি হলে কিন্তু প্রচণ্ড আর কি কাদা প্যাচপ্যাচে হয়ে যায়, আর জায়গাটা রাস্তাঘাট মানুষজন কিন্তু খুব রিস্কি। হুম, এরকম একটা কথা উনি বলেন। এইবারে উনি যখন এই কথাটা বলেন তখন ওনার বাবা মা একটু অদ্ভুত লাগে যে ছেলে কোনোদিনও জায়গাটায় যায়নি, তার মধ্যে ওনাদের একজনের রিলেটিভের বিয়ে, তো মানে এত কিছু বলছে যে জায়গা ভালো না, রাস্তাঘাট ভালো না, ওখানে মানুষ উল্টে পড়ে যেতে পারে, ছাতা নিতে হবে, এত কথা কেন বলছে। তো যাই হোক, তো বলছে তুই বেশি বেশি বলছিস, ওরকম কিছু না। তো তাও যেহেতু ছেলে বলেছে আর ওনাদেরও মনে হয় যে ঠিক আছে যখন বলেছে নিয়ে যাওয়া দরকার, তো ওনারা বেরোনোর সময় দুটো ছাতা নিয়ে বেরোয়। তো ওনার বাবা গাড়ি ড্রাইভ করছে, মানে একদম রৌদ্রোজ্জ্বল ওয়েদার সেদিন। অদ্ভুত বিষয় হচ্ছে যে হাফ রাস্তা ওনারা যাওয়ার পরে ওয়েদার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে, এবং আমি বললাম যে প্রায় 3 ঘন্টা 3 ঘন্টা 15 মিনিটের রাস্তা ওনাদের বাড়ি থেকে। তো মোটামুটি যখন আর 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো ওনাদের আর বাকি আছে ওই বিয়েবাড়ির ওই অনুষ্ঠান বাড়িতে পৌঁছানোর, সেই সময় থেকে কিন্তু ওয়েদারটা প্রচণ্ড খারাপ হয়ে যায়। হুম, আর ওনাদের জায়গা থেকে মানে দেখছে যে পাহাড়ি জায়গা, প্রচণ্ড আর কি কালো মেঘ করে এসছে, বৃষ্টি শুরু হয়েছে, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো ওনাদের ওখানে একদিন থাকার কথা ছিল। তো বৃষ্টি হচ্ছে, তো তখন এই ডাক্তারবাবু ওনার বাবাকে বলছেন যে তুমি ব্যাক সিটে এসে বসো, আমি গাড়ি ড্রাইভ করছি, তোমাকে এখন এখানে গাড়ি ড্রাইভ করতে হবে না, আস্তে আস্তে সুন্দর করে সাবধানে চালাতে হবে, তোমাকে অত রিস্ক নিয়ে চালানোর দরকার নেই, আমি ড্রাইভ করছি। তো ওনার বাবা বলছে যে না আমি তো এত বছর ধরে ড্রাইভ করি, কোনো অসুবিধা না, তুই বস আমি চালাচ্ছি। তো যাই হোক, তো জোর করে ডাক্তারবাবু উনি নিজের মানে ড্রাইভার সিটে বসেন এবং উনি ড্রাইভ করা শুরু করেন। কোনো রকমে আর কি মানে যত ওরা এগোচ্ছে আর কি অনুষ্ঠানের বাড়ির দিকে, তত বৃষ্টি এবং ঝড়ের প্রবণতা বাড়ছে। তো একটা সময় এত বেশি ঝড় বৃষ্টি শুরু হয় যে ওনারা একটা শেড মতো ছিল সেখানটায় গাড়িটা দাঁড় করিয়ে দেয়। গাড়িটা দাঁড় করিয়ে দিয়ে ওনারা গাড়ির মধ্যেই বসেছিল, কিন্তু ড্রাইভ করছিল না। তো ওখানে প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট ওনাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়, এত প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে। তো তারপরে একটু বৃষ্টিটা থামে এবং ওনারা তখন গাড়ি চালিয়ে ওই যেখানে বিয়ে হচ্ছিল, বিয়ে বাড়ির আর কি আসর বসেছিল, তো সেখানে ওনারা পৌঁছে যান। তো ওখানে পৌঁছে গেছে, গিয়ে সমস্ত আমি বললাম যে ওনাদের একজন নিকট আত্মীয়, কিন্তু ওখানে কোনো একটা কারণে ওখানেই বিয়ের আসরটা বসেছিল। তো সেখানে আর কি যা হয় বিয়ে বাড়িতে হইচই মজা হুল্লোড় হচ্ছে। তো এমন সময় আর কি ওটা ছিল গিয়ে ছেলের বিয়ে। ছেলের বিয়ে তো মানে ছেলের বিয়ে ছিল বলতে মানে ওনাদের বাড়ির মেয়ে ছেলের বিয়ে করতে এসছিল, এবং বরযাত্রীর মধ্যে বরকে নিয়ে কয়েকজন চলে এসছে, বাকি যারা বরযাত্রী ছিল তারা কিন্তু মানে বরের সাথে আসছে না, তারা অন্য গাড়িতে আসছে।
এইবারে কি হয়েছে যে বরকে নিয়ে কিছু বরযাত্রী চলে এসে তারপরে আরেকটা গাড়িও চলে এসছে। এবারে আরও একটা গাড়ি কিন্তু তাদের আসার কথা ওইখানে অনুষ্ঠানের ওখানে। তো সেই গাড়ি তো আসতে প্রচুর দেরি হচ্ছে। এবার বরযাত্রীর যে সমস্ত লোকেরা অলরেডি চলে এসেছিল, তো তারা পরের লাস্ট গাড়িটায় যারা আসে তাদেরকে ফোন করছে যে তোমাদের আসতে এত দেরি হচ্ছে কেন, এদিকে বিয়ের লগ্ন, এখানে বিয়েতে এবার বসবে। তো মানে যেটা ডাক্তারবাবু লিখেছেন যে বরযাত্রীকে উনি চেনেন না, যারা আসছে তাদের মধ্যে থেকে উনি কাউকে চেনেন না। বাট কেন জানি না ওনার মানে একটা মনে হয় না, দেখবেন কিছু কিছু ক্ষেত্রে মানুষের কু ডাকা বলে, যে মনটা খুব কু ডাকছে, একটা কিছু নেগেটিভ নেগেটিভ ফিলিংস আসছে, ঠিক সেম জিনিসটা কিন্তু উনি ফিল করতে পারছিলেন। কেন জানি না ওনার মনে হচ্ছে যে কিছু একটা খারাপ হতে পারে, কিছু একটা খারাপ হতে পারে। যাই হোক, তো উনি তো মাঝে মধ্যে উনি অ্যাবসার্ড মাইন্ডের হয়ে যাচ্ছিলেন। যাই হোক, তো আত্মীয় স্বজনের সাথে কথাবার্তা বলা এগুলো হচ্ছে, কিন্তু ওনার মনটা কিন্তু খালি পড়ে আছে যে আর একটা যে বরযাত্রীর গাড়ি আসার কথা, সেই গাড়িটা আসছে না কেন। মানে ভাবুন, উনি নিজেই লিখেছেন যে আমি ওদের কাউকে সেভাবে চিনিও না, কিন্তু আমার মনটা ওই দিকেই পড়ে রয়েছে যে কেন বরযাত্রীর তৃতীয় গাড়িটা আসছে না। কিছুক্ষণ পরে বিয়ে বাড়িতে একটা মানে হইচই পড়ে গেল। কিসের জন্য হইচইটা পড়ে গেল? হইচইটা পড়ে গেল এইটা নিয়ে যে কেউ একজন, এই বরযাত্রীদের মধ্যে কেউ একজন ফোন করেছিল ওই থার্ড গাড়ি যারা ছিল তাদের মধ্যে কারোকে, এবং সেখানে অনেকক্ষণই ফোন কেউ তোলেনি, এবং তারপরে শুনতে পাচ্ছে যে ওরা আর কি যেখানটায় আর কি বিয়ের আসরটা বসেছে সেখান থেকে আর হয়তো 1.5-2 কিলোমিটার দূরে, যে জায়গাটা আমি বললাম যে ওই জায়গাটা খুব একটা ভালো না, একটু গ্রাম্য মতো পথ, একটু রিমোট জায়গা, সেইখানে ওদের যে একটা বড় সুমো গাড়ি মতো আসছিল, তাতে প্রায় 10 জন মতো ছিল, সেই গাড়িটা ওই কাদার মধ্য থেকে আসতে গিয়ে উল্টে পড়ে গেছে। এবং শুধু উল্টে পড়ে গেছে তাই নয়, একেবারে মানে এত বাজেভাবে পড়েছে, মানে খুব বিশাল হয়তো কেউ সিরিয়াস ইনজিওর হবে না, কিন্তু জায়গাটা হচ্ছে একটু রিমোট জায়গা, গ্রাম্য মতো, এবং সেখানে প্রচণ্ড কাদা প্যাচপ্যাচে, তো সেখানে আর কি নরম মাটির উপরে গাড়ির চাকা পড়েছে এবং সেটা উল্টে গেছে। তো একেবারে মানে হইচই পড়ে গেছে যে কি হলো কি হলো। তো এখান থেকে 2-3টে গাড়ি নিয়ে লোক বেরিয়ে গেছে ওদেরকে উদ্ধার করতে। আর যেহেতু সেদিনকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল দুপুরবেলা থেকে, তো ওয়েদারটাও একদম বাজে, আর দূরে দূরে বাড়িঘর, খুব একটা যে মানে আশেপাশে যে জায়গাটায় ঘটনাটা ঘটেছে সেখানে কিন্তু প্রচুর লোকজন ছিল তা কিন্তু নয়। যাই হোক, তো সব লোক গেছে। তো আমি বললাম যে ওনার মনে মনে না, ডাক্তারবাবুর মনে মনে একটা ব্যাপার আসছিল, একটা কুডাক্কা বলুন বা একটা কিছু হতে পারে এরকম একটা, উনি একটা ভাইব পেয়েছিলেন মনে মনে। তো উনিও ওদের সাথে চলে যান, যে এরকম একটা ঘটনা ঘটেছে, উনি চলে গেছে। তো চলে যাওয়ার পরে গিয়ে ওখানে যখন ওনারা পৌঁছেছেন, গিয়ে দেখছে যে গাড়িটা একেবারে কাত হয়ে পড়েছে, এবং যেভাবে পড়েছে যেহেতু গাড়ির মধ্যে সবাই ছিল, তো যারা একেবারে সাইড করেছিল তাদের কিন্তু বেশ মানে কারোর হয়তো হাত কেটে গেছে, কারোর হয়তো কনুয়ে লেগেছে, কারোর পা কেটে গেছে, এই রকম ঘটনা ঘটেছে। আর যেহেতু বাইরেটা প্রচণ্ড কাদা প্যাচপ্যাচে হয়ে গেছে, ওখানে মানে কেউ ঠিকমতো দাঁড়ানোর পর্যন্ত জায়গা পাচ্ছে না। তো যাই হোক, তো কোনো রকমে 3টে গাড়ি করে তাদের সবাইকে নিয়ে আসা হয়। গাড়িটা ওখানকার কিছু লোকাল লোককে দিয়ে গাড়িটা তুলিয়ে সাইড করানো হয়, এবং লোকগুলোকে নিয়ে চলে আসা হয় বিয়ে বাড়ি। যেহেতু মাত্র 1.5-2 কিলোমিটার দূরেই এদের বিয়ের আসরটা ছিল, এদিকে তো বিয়ে শুরু হয়ে গেছে, তো বিয়ের মতো চলছে। তো সবাইকে জানিয়ে দেওয়া হলো যে কেউ সিরিয়াস ইনজিওর হয়নি, মোটামুটি আর কি লেগেছে। আর যেহেতু এখানে ডাক্তারবাবু নিজে উপস্থিত ছিলেন, তো উনি তখন বলেন যে সবাইকে নিয়ে চলো, সবাইকে ফার্স্ট এড করতে হবে। তো সবাইকে ওখানে একজনকে ফোন করে বলে দিল যে এই জিনিসপত্র লাগবে, কোনো অ্যান্টিসেপটিক, তারপরে ওই ওয়াশ করার যে ডেটল লিকুইড, এগুলো, কটন, এই সমস্ত টুকটাকি আর কি যা যা জিনিসপত্র আছে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দেয়। তো ওখানে ওই 10 জনকে আনা হয়। 10 জনের প্রত্যেকেরই আর কি ছোটোখাটো চোট লেগেছিল। তো এই ডাক্তারবাবু প্রত্যেককে কিন্তু ওখানে জায়গাটা, যার যে সমস্ত জায়গায় কেটে গেছে বা চোট পেয়েছে, প্রত্যেককে কিন্তু প্রাথমিক চিকিৎসাটা উনি নিজে করেন, নিজে ভালো করে জায়গাগুলো ড্রেসিং করে দিয়ে, ওষুধ লাগিয়ে, সেটাকে পুরো পট্টি করে সমস্তটাই উনি করেন। এবং এই ঘটনাটা যখন পুরোপুরি শেষ হয়, সবাই এলো, সবাইকে উনি জিজ্ঞেস করলেন কার কোথায় অসুবিধে হচ্ছে কি হচ্ছে, মানে সব কিছু যখন ঠিকঠাক হয়ে গেল, সবাইকে উনি মানে প্রাথমিক ট্রিটমেন্টগুলো দিয়ে দিলেন, এবং কেউই সেভাবে ইনজিওর হননি, খুব সিরিয়াস ইনজুরি কারুরই ছিল না। উনি যেন একটা কোথাও মনে খুব শান্তি পেলেন। এবং মানে উনি যেটা বলছেন সব কিছু করে ঠরে সেভাবে আর কি, উনি যে বিয়েবাড়ি যে গেছিলেন, বিয়েবাড়ির যে আনন্দ মজা, সেসব কিন্তু ওনার ওই পুরোটাই ওর ভিতরেই চলে যায়, আলাদা করে আনন্দ মজা করার কিন্তু উনি কোনো রকম কোনো সুযোগ পাননি। তো
তো তারপরে সেদিনকে রাতের বেলা উনি মনে মনে ভাবছিলেন যে অ্যাকচুয়ালি ওনার এই বিয়েবাড়িটাতে আসার কথাই ছিল না, যেহেতু উনি মানে মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত আছেন, ফলে ওনার মানে সেদিন সময়ই ছিল না। বাট কেন জানি না সেদিনকে ওনার সময়ও হয়ে যায়, এবং ওই যে বললাম যে বেরোনোর আগে থেকেই ওনার মনের মধ্যে অনেক কিছু আসতে থাকে, এবং উনি যখন এই কথাগুলো ওনার বাবা মাকে বলছিলেন যে জায়গাটা ভালো না, ওখানে মানে মানুষও ঠিক মতো হাঁটতে পারে না, ওখানে যানবাহন গাড়ি নিয়ে যাওয়াটাও রিস্কি, ওই সময় নাকি ওনার চোখের সামনে উনি এই জিনিসগুলোকে রীতিমতো দেখতে পাচ্ছিলেন, এবং সেই জন্যই নাকি উনি ওনার মা বাবাকে কথাটা বলেছিলেন। কিন্তু সেই কথাটাও যেভাবে হুবহু ফলে যাবে বা ঠিক সেরকমই ঘটনা ঘটবে এইখানেও, সেটা কিন্তু এই ডাক্তারবাবু নিজেও স্বপ্নে কল্পনা করতে পারেননি, কিন্তু তারপরেও কিন্তু ঘটে। যাই হোক, তো এই বিষয়টাকেও কিন্তু উনি ওনার সেই ডায়েরির মধ্যে লিখে রাখেন, সেদিনের সেই বিষয়টাকে। এইভাবে ওনার চললো, চলার পরে উনি তারপরে আস্তে আস্তে এমডি করলেন। তো সমস্ত কিছু কিন্তু মানে একটা মানে ওনার মনে হয় যে উনি এটা বিশ্বাস করেন যে একটা ফ্লোয়ের মধ্য দিয়ে সব কিছু হয়ে যাচ্ছে, কোনো কিছু ওনার জীবনে প্ল্যানিং ছিল না, কিন্তু কোনো ঘটনা ঘটার কিছুদিন আগে থেকেই ওনার চোখের সামনে কিন্তু সেই জায়গাগুলো উনি ভেসে থাকতো। এবং ওই যে মেডিকেল কলেজ উনি পড়াশুনো করেছেন, উনি যতবারই উনি যেখানে মেডিকেল কলেজের পুরো জায়গাটায় উনি যখনই গেছেন, যে যে ডিপার্টমেন্টে উনি ঢুকেছেন, প্রত্যেকটা জায়গায় নাকি ওনার মনে হয়েছে যে এই জায়গাগুলোই উনি প্রথমবার নয়, এর আগেও বহুবার উনি এসেছেন। ইভেন উনি যেদিন নাকি প্রথম ওইখানে অপারেশন থিয়েটারে সিনিয়র ডাক্তারের সাথে উনিও ছিলেন প্রথম, সেটা ওনার আর কি কোনো অ্যাকচুয়াল পেশেন্টকে নিয়ে যখন উনি সেই কাজটা করতে ঢোকেন, সেই সময় নাকি ওনার ওই মোমেন্টে দাঁড়িয়ে ওনার মনে হয়েছিল যে এই সেম মানে অপারেশন থিয়েটারে এর আগে উনি বহুবার কাজ করেছেন। এর পরে যে ঘটনাটা আমি ওনার জীবনের বলবো, সেই ঘটনাটা মানে ঘটার পর থেকে উনি এটা প্রকৃতভাবেই বিশ্বাস করেন, বা এই বিষয়টায় ওনার মানে বিশ্বাসটা একেবারে দৃঢ় হয়েছে যে জাতিস্বর বলে যদি কিছু থেকে থাকে, বা সত্যিকারেরই যদি এরকম হয়ে থাকে যে কোনো একটা মানুষ সে তার পূর্বজন্মের কথা সত্যি সত্যিই মনে করতে পারে, তাহলে কিন্তু সেটা এক্ষেত্রে উনি মানে এই ডাক্তারবাবু নিজে। শুনুন তাহলে সেই ঘটনাটা এবার আপনাদেরকে বলি। মানে এই ঘটনাটা পড়ার পর না আমারও সত্যি মনে হয়েছে যে অনেকেই হয়তো বিশ্বাস করে না যে পূর্বজন্ম বলে হয়তো কিছু হয় না, কিন্তু যাদের জীবনে হয় না, হয়তো আমার আপনার জীবনে হয়নি, কিন্তু যাদের জীবনে হয় তাদের কাছে কিন্তু এটা চরম একটা বাস্তব জিনিস। তো এই ঘটনাটা শুনলে এবার কিন্তু আপনার সেটা সেই বিষয়ে আপনাদেরও মনে হয় অনেকটাই দৃঢ় বিশ্বাস হবে। এই ঘটনাটা হচ্ছে যে উনি তখন ওনার এমডি কমপ্লিট হয়ে গেছে, এমডি কমপ্লিট হয়ে গেছে এবং উনি খুব ভালোভাবেই কাজ করছেন। ওই যে মেডিকেল কলেজ উনি পড়াশোনা করেছেন সেই মেডিকেল কলেজেই উনি বসছেন। এছাড়াও উনি আরও দুটো জায়গায় অল্প বিস্তর প্রাইভেট প্র্যাকটিস শুরু করেছিলেন। তো এই প্রাইভেট প্র্যাকটিস শুরু করারও একটা ব্যাপার উনি বলেছেন, সেটা হচ্ছে যে মানে প্রথমে উনি যে মেডিকেল কলেজে পড়াশোনা করেছেন সেখানেই তো উনি কাজে যোগ দিয়েছেন, কিন্তু তাছাড়াও যে দুটো মেডিকেল আরও যে ক্লিনিকে উনি বসতেন, তো সেখানেও কোনো না কোনোভাবে ওনার মানে একটা ইন্টিমেশন উনি পেয়ে গেছিলেন যে আমাকে এখানে হয়তো কাজ করতে আসতে হবে, বা সেখানেও ঢুকে ওনার মনে হয়েছিল যে এখানে হয়তো আমি এর আগে কখনো কোনো কাজ করেছি, এরকম টাইপের একটা মানে কোথাও না কোথাও একটা কানেকশান কিন্তু উনি পেয়েছিলেন। তো এইভাবে ওনার মোটামুটি জীবন চলছে। উনি মানে এই বিষয়টাকে নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন যে কেন ওনার সাথে বারবার এরকম ঘটনা ঘটছে। এই রকম সময় ওনার জীবনে একটা অন্যরকম টার্নিং পয়েন্ট এলো। এটাকে আমি অন্যরকম কেন বলছি সেটা আপনারা এক্ষুনি বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে ওনাদের মানে উনি যে মেডিকেল কলেজে পড়াশুনো করেছেন সেইখানে একটি মেয়ের সাথে ওনার পরিচয় হয়। তো সেই পরিচয় হওয়াটাও কিন্তু একটু অদ্ভুতভাবে ছিল। সেই পরিচয় হওয়াটা ছিল সেটা হচ্ছে যে উনি সেদিনকে ওনার একটু রাতই হয়েছিল, তো উনি বেরোচ্ছিলেন, মানে উনি জাস্ট হসপিটাল থেকে বেরোচ্ছিলেন বাড়ি ফিরবেন বলে। উনি ওনার নিজের তখন গাড়ি হয়ে গেছে, তো উনি নিজের গাড়ি নিয়ে পার্কিং থেকে বেরোচ্ছেন। ঠিক সেই মুহূর্তে মানে পার্কিং থেকে বেরিয়েই একটা মেন রাস্তা আছে, তো সেই রাস্তা থেকে উনি একটা অন্য রাস্তা ধরে ওনার বাড়ি যাবেন। তো সেইখানে উনি যখন জাস্ট গাড়িটা স্টার্ট দিয়েছেন, ওনার কেন জানি না মনে হচ্ছে যে আশেপাশে কেউ একজন আছে যে খুব বিপদে পড়েছে। এটা ওনার মনে হয়। তো উনি ভাবছেন যে কেন আমার এরকম মনে হচ্ছে। তো উনি তো মানে এতগুলো বছর ধরে যখন ওনার সাথে এই বিষয়টা হচ্ছে, উনি ততক্ষণে বুঝে গেছেন যে তার মানে কিছু একটা সত্যি সত্যিই হয়তো আশেপাশে কারোর কোনো বিপদ হয়েছে। তো ওনার না মনটা সঙ্গে সঙ্গে প্রচণ্ড আর কি প্রচণ্ড চঞ্চল হয়ে উঠেছে যে কী ব্যাপার হলো।
যে এরকম মানে আমার কেন মনে হচ্ছে। তো উনি ঠিকমতো মানে স্পিডে গাড়িটাও চালাতে পারছেন না। তো উনি জাস্ট হসপিটালে পার্কিং থেকে বেরিয়েছেন। সেদিনকে একটু রাতও হয়ে গেছে ওনার, মোটামুটি ওই 8টা মতো বেজে গেছে। তো ওনার মনটা প্রচণ্ড আর কি মানে খারাপ করছে। তো উনি বেরিয়েছেন, গাড়ি নিয়ে বেরোচ্ছেন, ঠিকমতো উনি গাড়িও চালাতে পারছেন না। এমন সময় উনি জাস্ট ওনার মনে হলো যে কেউ একজন মানে খুব কাছাকাছি আছে, যে কিন্তু বিপদে পড়েছে। তো তখন উনি গাড়িটা একটু স্লো করে দিয়েছেন, আর ওনার নিজেরও না খুব অস্বস্তি হচ্ছে, মানে এটা হচ্ছে উনি বুঝতে পারছেন কেউ একজন হয়তো বিপদে পড়েছে, বাট উনি চোখে দেখতে পাচ্ছেন না বা বুঝতে পারছেন না সে কে। তো ওনার ভিতরে অস্বস্তিটা বাড়তে থাকছে। তো এমন সময় উনি দেখছেন যে ঠিক মোড়ের মাথার রাস্তাটার জায়গায় উনি মানে দেখছেন যে একটা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচণ্ড আর কি এদিক ওদিক তাকাচ্ছে এবং কান্নাকাটি করছে। কান্নাকাটি করছে, এরকমভাবে তাকাচ্ছে, কান্নাকাটি করছে। দু একজন ওনার কথা শুনছে, উনি কিছু বুঝতে পারছেন না যে ব্যাপারটা কী হলো। তো উনি না একটু এগিয়ে গেছেন গাড়িটা নিয়ে। তো উনি ভাবলেন যে কী হলো, একটা মেয়েকে দেখলাম মনে হলো কান্নাকাটি করছে, কী ব্যাপারটা হলো। তো উনি গাড়িটাকে পিছিয়েছেন। গাড়িটাকে যখন পিছিয়ে এসে তো তখন উনি গাড়িটা থামিয়ে না মানে আশেপাশে 2-3টে লোক আছে, সেই লোকগুলো মনে হচ্ছে যেন খুব একটা ইন্টারেস্ট নেই, তাও শুনছে। তো উনি মেয়েটাকে বলছে যে আপনার কি হয়েছে, আপনি এখানে কাঁদছেন কেন? তো তখন মেয়েটা বলছে যে ও এই আসামে মানে গুয়াহাটিতে ও একটা মানে আইআইটি যেটা রয়েছে গুয়াহাটি আইআইটি, তো সেখানে ও মানে ওর ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হয়ে গেছে, তো সেখানে ও একটা প্রফেশনাল কোর্সের জন্য এসছে। তো ওর হচ্ছে আজকে রাতে বাড়ি ফেরার আর কি রয়েছে, কিন্তু ওর যে পার্সটা ছিল সেই পার্সের মধ্যে ওর ফ্লাইটের টিকিট, ওর ফোন, ওর ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সমস্ত কিছু ছিল। এবং এখানে মানে ওই মোড়টার সামনে ও এসেছিল, অটো থেকে নেমে হচ্ছে ওর একটা কিছু লাগেজ বা ওখানটায় ও একটা কোনো পিজিতে থাকতো, সেই পিজি থেকে ওর ব্যাগটা নিয়েও বাড়ি যাবে। ওর বাড়ি হচ্ছে কলকাতায় মেয়েটির। বলছে যে আমার এখন সব কিছু চুরি হয়ে গেছে, আর যে জিনিসটা ছিনতাই করেছে সে বাইকে ছিল, মানে ও আসছিল ওর হাত থেকে ব্যাগটা টেনে নিয়ে বেরিয়ে গেছে। আর বাইকে ছিল, ও চোর চোর বলে চেঁচিয়েছে, কিন্তু মানে ওই আশপাশের লোকজন এসে ওকে কি আর ধরবে, ততক্ষণে সে বাইক নিয়ে বহু দূরে চলে গেছে। তো মেয়েটা তো প্রচণ্ড মানে ভয় পেয়ে গেছে, কি করবে কিছু বুঝতে পারছে না। মানে পুলিশের কাছেও যদি যায়, এখন একটা কমপ্লেনও যদি করে, বাট ওর মধ্যে ওর টিকিট ছিল, ওর ফোনটা ইভেন চলে গেছে। তো ওকে আরও বাড়ির লোক মানে ওই আশেপাশের যারা লোকজন ছিল তারা কেউ একজন ওকে ফোন দিয়েছে, ফোন নিয়ে বলেছে তুমি বাড়িতে কন্ট্যাক্ট করো। তো মেয়েটির বাবা খুব অসুস্থ, তো সেই জন্য মেয়েটি আর বলেছে না আমি বাড়িতে কারোর সাথে কন্ট্যাক্ট করবো না। তো আর এক বান্ধবীকে নাকি ফোন করেছে, সেই বান্ধবী বলেছে আমি আসছি, বলেছে তুই ওখানটা দাঁড়া আমি আসছি। তো এই হচ্ছে ঘটনা। তো তখন ওই ডাক্তারবাবু না মানে ওনার খুব আর কি খুব অদ্ভুত লেগেছে বিষয়টা, যে একটা মেয়ে সে দূর থেকে বাড়ি থেকে এত দূরে সে এখানে পড়াশোনার জন্য এসছে, কাজকর্মের জন্য এসছে, তো সেখানে মেয়েটার সাথে এত বড় একটা বাজে ঘটনা ঘটলো। তো তখন উনি বলছেন যে আপনার এখন কি দরকার, আগে আপনি কি বাড়ি যাবেন, আপনার কি বাড়ি যাওয়ার টিকিট দরকার? তখন বলছে হ্যাঁ সেটা তো আমার দরকারই, কিন্তু আমার বান্ধবী আসছে। তো তো ডাক্তারবাবু দেখছে যে রাত বেড়ে গেছে, প্রায় 8টা হয়ে গেছে, এখন এই মেয়েটা কি করবে, ওর তো সব কিছু চুরি হয়ে গেছে। তো যাই হোক, তো উনি তখন বললো যে ঠিক আছে আমি আপনার বান্ধবী আসা অবধি ওয়েট করছি। তো ওই বান্ধবীও এসছে, বান্ধবী আসার পরে ডাক্তারবাবু ওখানে দাঁড়িয়ে রয়েছেন। তো বান্ধবীকে বলছে, এবার সেও মানে ওখানকার আর কি লোকাল নয় বলতে সেও একটা পিজিতে থাকে, সে একটা ওখানে কাজ করে। তো তার কাছেই বা আর কতটা কি হেল্প পাবে। তো তখনই ডাক্তারবাবু বলছেন যে আপনারা দুজনেই আমার গাড়িতে বসুন, আপনি আমার একটা কমপ্লেন করুন, কারণ আপনার ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের ব্যাপার আছে, ওখানে আপনার ফোন ছিল, ফোনে এখন মানুষের প্রচুর পার্সোনাল ইনফরমেশন থাকে। তো বলছে এটা তো পুলিশকে জানানো দরকার, তো আপনি একটা থানায় গিয়ে কমপ্লেন করুন। তো ডাক্তারবাবু তখন ওই দুটি মেয়েকেই নিয়ে গিয়ে উনি কমপ্লেন সব কিছু করিয়ে দেয়। এবং তখন তখনও পর্যন্ত কিন্তু ডাক্তারবাবুর আর কিছু মনে মাথায় ছিল না। উনি তখন ওনার খুব খারাপ লাগে বিষয়টা। তো উনি তখন বলে যে আমি একটা কাজ করছি, আপনি যদি প্লিজ আমার হেল্পটা নেন আমার খুব ভালো লাগবে। আমি আপনাকে বরং একটা টিকিট করে দিচ্ছি। তখন উনি ওনার ফোন বের করে একটা টিকিটের ব্যবস্থা করে, ফোন করে দেয়। তখন বলছে যে আপনি আমাকে বরং, আপনার যদি খারাপ লাগে নিতে, আপনি এটা ধার হিসেবেই নিন আমার থেকে, আপনি পরে আমাকে ফেরত দিয়ে দেবেন কখনো। তো মেয়েটি তো প্রথমে মানে অস্বীকার করে নিতে, যে না আপনি আমাকে এত হেল্প করলেন, আপনি আমাকে এখানে নিয়ে এলেন। তো তখন ডাক্তারবাবু বলেন যে দেখুন আপনাকে তো বাড়ি যেতে হবে, আপনার বাবা অসুস্থ বলছেন, তো আপনি চলে যান, আপনি পরে কখনো আমাকে ফেরত দিয়ে দেবেন।
তো মেয়েটি ডাক্তারবাবুর ফোন নাম্বার নেয়, ডাক্তারবাবু টিকিট দিয়ে দেন এবং তার সাথে উনি নাকি 1,500 টাকাও দিয়েছিলেন, যে একেবারে হাতে কোনো টাকা পয়সা নেই, 1,500 টাকা নিয়ে যাক। তো মেয়েটি নিতে প্রথমে একদমই চায়নি, বাট স্টিল অনেক করে উনি বলেন, তো নিয়ে নেয়। যাই হোক, তো এইরকম ভাবে ব্যাপারটা হয়ে যায় এবং তারপরের দিন তো মেয়েটা বাড়ি চলে যায় এবং বাড়ি চলে মানে কলকাতায় আর কি টিকিট নিয়ে চলে আসে, ডাক্তারবাবুকে ফোন করে জানিয়েও দেয়। তো তারপর থেকে কিন্তু মেয়েটার কোনো যোগাযোগ করেনি, মেয়েটা শুধু বলেছে যে আপনি আপনার অ্যাকাউন্ট ডিটেলসটা দিন, আমি আপনাকে টাকা পাঠিয়ে দেবো। তো ডাক্তারবাবু প্রথমে বলেছে ঠিক আছে, অত তাড়া নেই, আপনি পরে কখনো পাঠিয়ে দেবেন। তো যাই হোক, তো মেয়েটা তারপরে বলে যে না, আপনি আমাকে এখনই দিন, আপনি আমার অনেক উপকার করেছেন, আমি আপনার টাকাটা আটকে রাখবো না, আমি আপনাকে দিয়ে দিতে চাই। তো ডাক্তারবাবু দিয়ে দিয়েছে, মেয়েটা টাকাও পাঠিয়ে দিয়েছে। ব্যাপারটা কিন্তু ওখানে পুরো স্টপ হয়ে যায়। এইবারে যেটা হয়, তারপর থেকে কিন্তু ডাক্তারবাবু নিজের মতো নিজের কাজকর্ম করছে, ওই মেয়েটির সাথেও কোনো রকম কোনো যোগাযোগ বা কিছুই নেই। মেয়েটাও কোনো ফোন টোন করেনি, ডাক্তারবাবুও করেননি। কিন্তু যেটা ঘটনা ঘটে সেটা হচ্ছে, ওনার মানে এই মেয়েটার সাথে পরিচয় হওয়ার 7-8 দিন, 9 দিন, 10 দিন উনি কিন্তু কিছুই বুঝতে পারেননি, কিছুই না, কোনোখানে কিছু নেই। হঠাৎই একদিন উনি মানে হসপিটাল থেকে বাড়ি ফিরেছেন এবং তারপর না একটু চোখটা লেগে গেছে, মানে ওই 9টা-10টা এরকম সময় চোখটা লেগে গেছে। সেই চোখটা যখন লেগে গেছে, উনি দেখেন যে একটা জায়গা, সেই জায়গাটায় হচ্ছে একটা মানে সমুদ্র রয়েছে, খুব সুন্দর একটা জায়গা, সি বিচ, এবং সেখানে মানে উনি, ওনার সাথে একজন ভদ্রমহিলা এবং একটা বাচ্চা, এই তিনজনে দাঁড়িয়ে রয়েছে এবং খুব মজা করছে। খুব সুন্দর একটা বাচ্চা মেয়ে, ওই 2-2.5 কি 1.5-2 বছর এরকম টাইপের বয়স। তো উনি যখন এই স্বপ্নটা হালকা হালকা দেখেন, উনি না বুঝতে পারেন না, তো সেদিনের মতো ঘুমটা ভেঙে যায় ওনার। যাই হোক, তো এটা তো হয়ে গেল। আবার 2-3 দিন পর উনি সেম জিনিস দেখেন এবং আগের দিন যে স্বপ্নটা দেখেছিলেন, সেই স্বপ্নটা যেখানে শেষ হয়েছিল, যে উনি দেখেছেন যে উনি তো ওনার সাথে একজন ভদ্রমহিলা আর একটা ওই 1.5-2 বছরের বাচ্চা মেয়ে একটা সি বিচে, এই জিনিসটা কিন্তু উনি আবার দেখেন। বাট এই যে 2-3 দিন পরে উনি আবার যে জিনিসটা দেখলেন, সেটা সেটা না মানে একটু অ্যাডভান্স লেভেলে দেখেন। অ্যাডভান্স লেভেলে বলতে, উনি যে আগের দিন স্বপ্নটা দেখেছিলেন, সেই স্বপ্নে কিন্তু উনি ওনার পাশে যে একজন ভদ্রমহিলা ছিলেন, তাকে কিন্তু উনি মানে স্পষ্ট দেখেননি, মানে মুখটা দেখেননি। বা সেদিন যে উনি স্বপ্নটা দেখেন, তাতে দেখেন ওই যে ওনার পাশে যে ভদ্রমহিলা ছিল, সে মানে তার সাথে আর কি যেভাবে উনি কথা বলছেন, যেভাবে ওনারা আনন্দ মজা করছে, ওই সি বিচে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করছে, তাতে স্পষ্ট বোঝাই যাচ্ছে স্বপ্নের ভিতরে যে ওই ভদ্রমহিলা হচ্ছে ডাক্তারবাবুর স্ত্রী, আর ওই যে বাচ্চাটি সেটা হচ্ছে ওনাদের দুজনের বাচ্চা। এবং ওই যে স্ত্রী ছিল সে কিন্তু আর কেউ নয়, ওই যে মেয়েটি, যে মেয়েটিকে উনি দিন 15 আগে হেল্প করেছিলেন, এই মেয়েটি হচ্ছে সেই মেয়েটি। কিন্তু তাকে দেখে বোঝা মানে তাকে একটু অন্যরকম লাগছে, মানে যেভাবে উনি দেখেছেন একটা চুড়িদার পরে, কিন্তু সেভাবে ঠিক নয়, বেশ একটা পুরোনো দিনের যেরকম আর কি, পুরোনো দিনের যেরকম তাঁতের শাড়ি হতো, যেভাবে মানুষ চুল একটা খোপা করে বাঁধতো, ঠিক সেই রকম করে আর কি। আর এই যে উনি ওই সি বিচে যে ছবিটা উনি নিজেকে দেখলেন, সেখানেও উনি একটা পুরোনো দিনের যেরকম লোকে ড্রেস পরতো, পুরোনো দিনে যেরকম মানুষের চুল যেভাবে কাটতো, ঠিক সেভাবে উনি নিজেকেও মানে দেখেন। এই জিনিসটা যখন উনি দেখেন, উনি না খুব মানে মানে ভীষণ রকমভাবে উনি শকড হয়ে যান, যেটা উনি কী দেখলেন আর কেনই বা দেখলেন। তো এই সেম স্বপ্নটা উনি 5 থেকে 6 দিন দেখেন, 5 থেকে 6 দিন দেখেন, এবং তারপরে না ওনার মনে মনে মানে একটা চিন্তা ভাবনা শুরু হয়, যেহেতু এতদিন থেকে উনি এই বিষয়টার মধ্যে আছেন, তো ওনার মনে হয় যে উনি মেয়েটাকে নিয়ে কেন স্বপ্ন দেখছেন, কী তার কারণ হতে পারে। তো এটা নিয়ে উনি অনেক ভাবনা চিন্তা করেন। তো ভাবনা চিন্তা করে একদিন উনি, তখন উনি ডিউটিতেই ছিলেন, বাট তখন ওনার কাজ ছিল না। তো উনি একদিন হসপিটালে বসে উনি চিন্তা করছেন, চিন্তা করতে করতে উনি মেয়েটাকে ফোন করেন, এবং যখন ফোন করেন, তখন ফোন করার পরে ওনার সাথে মেয়েটির কথা হয়, খুবই কম কথা হয়, কিন্তু ডাক্তারবাবু জানতে পারেন মেয়েটির বাবা যে অসুস্থ ছিল, উনি মারা গেছেন। তো তারপর থেকেই মানে মেয়েটি খুব কান্নাকাটি করে, ফোনের মধ্যেই বলে যে হ্যাঁ, আমি আপনাকে সাথে কোনো যোগাযোগ করতে পারিনি, আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে, আমার বাবা মারা গেছেন। তো তারপর থেকে কিন্তু ওই মেয়েটির সাথে ডাক্তারবাবুর মাঝে মধ্যেই কথা হতো, এবং সেই কথা হওয়া থেকেই দুজনের ভালো লাগা, এবং সেখান থেকেই ওনাদের কিন্তু বিয়ের একটা ব্যাপার তৈরি হয়। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে এই বিষয়টা কিন্তু উনি ডায়েরিতে লিখে রেখেছেন, যেদিন উনি ওই স্বপ্নগুলো দেখেছিলেন সেই প্রত্যেকটা দিন কিন্তু উনি মেনশন করে রেখেছিলেন।
এবং এই বিষয়ে উনি প্রথম দিকে কিন্তু ওনার স্ত্রীকে কিছুই বলেননি। তারপরে বিয়ে হয়ে যায় ওনাদের, এবং ওনাদের এক মেয়ে সন্তান হয়, কন্যা সন্তানই হয়। এবং সেই কন্যা সন্তানের যখন 1.5 বছর বয়স, সেই সময় ওনার ওয়াইফের জন্মদিন ছিল। তো সেই জন্মদিন সেলিব্রেট করার জন্য, যেহেতু ওনার ওয়াইফের মানে সমুদ্র খুব ভালো লাগে, তো ওনারা ওই সি বিচে যান, একটা গোয়াতে গেছিলেন। এবং সেখানে গিয়ে উনি কিন্তু সেই ডায়েরিটা নিয়ে গেছিলেন, এবং সেই ডায়েরিতে মানে দেখুন গোয়া ঘুরতে গেছে, তো সেখানে সবাই 3 জনে মিলে ছবি তুলেছে। তখন সেদিন মানে সেই দিনটায় উনি প্রথমবারের জন্য সেই ডায়েরিটা ওনার স্ত্রীকে দেখান। ওই যে আমি বলেছিলাম যে উনি ডেট টাইম সমস্ত কিছু মেনশন করে লিখে রাখতেন, কি স্বপ্ন দেখেছেন, কি হচ্ছে, উনি ছবিও ইভেন এঁকেছিলেন। এবং সেই ছবিতে উনি যে এঁকেছিলেন, সেখানে যেভাবে ঠিক উনি, ওনার স্ত্রী, ওনার মেয়ে দাঁড়িয়ে থাকা, সেই যে বিয়ের আগে যে ছবিতে উনি এঁকেছিলেন, ঠিক সেম জিনিস কিন্তু রিপিট হয় তার কয়েক বছর পরে। তখন ওনার মেয়ের 1.5 বছর বয়স, এবং ওনারা 3 জনে গোয়া গেছিলেন। এই জিনিসটা দেখে ওনার স্ত্রীও প্রচণ্ড রকমভাবে অবাক হয়ে যায় যে এরকম ঘটনাও আদৌ ঘটতে পারে। তো তারপরেও এরকম বেশ কিছু কিছু ঘটনা ঘটেছে, যেগুলো উনি ওনার মনে হয়েছে যে এরকম কিছু একটা ঘটতে পারে, এরকম কিছু একটা হতে পারে, এবং সেটা কিন্তু হুবহু মিলে গেছে। তো এখনও ওই সেই ডায়েরি ওনার কাছে রয়েছে। ওনার বিয়ে হয়েছে 8-9 বছর হয়েছে। তো মানে উনি এখনও বিশ্বাস করেন যে এখনও হয়তো ওনার জীবনে এরকম আরও অনেক ঘটনা ঘটতেও পারে। আর এই যে পূর্বজন্মের সাথে কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে উনি বিশ্বাস করেন যে ওনার এই আজকের জীবনের, এই বর্তমান জীবনের একটা যোগসূত্র ভালো মতোই রয়েছে। তো এইটাই ছিল ঘটনা। ডাক্তারবাবুকে অনেক ধন্যবাদ, ওনার এত ব্যস্ততার মধ্যে উনি সময় বার করে এই ঘটনাটা আমাদেরকে লিখে পাঠিয়েছেন। আপনাদের মতামত জানাবেন, আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক অন্তত করে দেবেন এই ঘটনাটাকে। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।